জয়দেব, ভিডিওটা অফ করো। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। পুরুলিয়া জেলার সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং কোচবিহার জেলার বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয়, এই দুই কলেজের শিক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে চলা বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগে 184তম পর্বে সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আজকের প্রধান বক্তা ডক্টর অন্তরা চৌধুরী মহাশয়া। আমি ম্যাডামকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই পর্বে উপস্থিত হয়েছেন আমাদের সমৃদ্ধ করার উদ্দেশ্যে। উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর দেবদুলাল দত্তরায় স্যার, ওনাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। এবং উপস্থিত অন্যান্য সমস্ত ছাত্রছাত্রী বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, প্রত্যেককেই যথোচিত শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের 184তম পর্বের আজকের যে আলোচনা সেটা শুরু করব। শুরু করার পূর্বে আমাদের ম্যাডাম সম্পর্কে দু চার কথা না বললেই নয়। আমি বরাবর যেরকম বলে এসেছি যে আইসিটিটাকে আমরা যেভাবে ইউজ করি, আমরা ঠিক একই রকমভাবে ম্যাডামের সাথেও এই বৈঠকি সেতু বন্ধন তৈরি করেছে আমাদের এই যে ডিজিটাল দুনিয়া। আমি ম্যাডামকে মেল করেছিলাম। ম্যাডামের সাথে আমার যদিও কোনো পূর্ব পরিচিতি বা আলাপ কোনোভাবেই ছিল না। ম্যাডামের কলিগদের সাথে আমার পূর্ব পরিচিতি রয়েছে, ডক্টর পরিমল সরকার এবং ডক্টর পাপিয়া উপাধ্যায় ম্যাডাম। যাই হোক, সেই মেল ম্যাডাম অ্যাকসেপ্ট করেছেন এবং আমাদের যে প্রস্তাব ছিল সেটা অ্যাকসেপ্ট করে আজকে আমরা ওনার কাছ থেকে সমৃদ্ধ হতে পারবো। তার জন্য ম্যাডামকে অবশ্যই দুই কলেজের পক্ষ থেকে এবং বৈঠকির এই উদ্যোগের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা আবারও জানাই। আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আমাদের যে পাঠ্যপুস্তকের গণ্ডি রয়েছে বা বর্তমান যে দুনিয়া, বর্তমান যে সমাজ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা, সেখানে নম্বরের একটা ইঁদুর দৌড় বা ইঁদুর দৌড়ের মতো প্রতিযোগিতা আমাদের প্রত্যেকের মধ্যেই, সেটা শিক্ষার্থী বলি না কেন বা অভিভাবকই বলি না কেন, প্রত্যেকের মধ্যে আমরা হঠাৎ করেই কোনো একটা পরীক্ষার রেজাল্ট বেরোলে আমরা প্রত্যেককেই মানে এক লহমায় জিজ্ঞাসা করি কত পেলি। এই যে নম্বরের প্রতি আমাদের একটা আসক্তি, তীব্র আসক্তি, এবং ওই কয়েকটা নম্বরের উপর ভিত্তি করেই একটা শিক্ষার্থীকে বা একটা মানুষকে এক লহমায় বিচার করে ফেলা, সে ভালো না খারাপ, এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই প্রবণতার ঊর্ধ্বে গিয়ে আমরা কেউই কিন্তু এখনো সেই প্রবণতা থেকে ঊর্ধ্বে ওঠার সাহস বা ইচ্ছেটা বা আগ্রহ রাখতে পারি না। কিন্তু বর্তমান বা ভবিষ্যৎ যেদিকে এগোচ্ছে, আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যার ফলে এরকমই একটি বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে, অর্থাৎ আমাদের যে নম্বরের ঊর্ধ্বে আমাদের যে একটা মন রয়েছে, সেই মন নিয়েই আলোচনা হবে। সেটা অবশ্যই আমাদের পাঠ্যপুস্তকের গণ্ডিকে ছাড়িয়ে সেই আলোচনা হবে। যাই হোক, ম্যাডাম সম্পর্কে একটু আমরা স্বল্পদৈর্ঘ্যের একটু পরিচিতি পর্ব সম্পন্ন করেই আমাদের আজকের যে মূল আলোচনা সেটা তার মধ্যে আমরা মনোনিবেশ করব।
আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ম্যাডামের মতো একজন আহ, বিশেষজ্ঞ মানুষকে আমরা পেয়েছি। উনি মূলত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ দশকের বেশি সময় ধরে অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন। সেখানকার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যেকেই তার সাথে পরিচিত, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এবং সেখানকার যে শিক্ষা বিভাগ রয়েছে, সেই শিক্ষা বিভাগের উনি সহকারী অধ্যাপক রূপে আহ, শুধু মানে স্পেশাল এডুকেশন বলে যে একটি সাবজেক্ট আছে, সেই স্পেশাল এডুকেশন সাবজেক্টের উনি সহকারী অধ্যাপক। এবং সঙ্গে সঙ্গে উনি স্পেশাল এডুকেশনের উপরে যে এমএড হয়, এমএড কোর্স, তার উনি কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন। এবং শুধুমাত্র যে ওনার এই মানে অধ্যাপনার সাথেই উনি জড়িয়ে রয়েছেন তা নয়। আমরা যারা অধ্যাপনার সাথে যুক্ত তারা জানি যে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে, সেটা প্রশাসনিক কাজকর্ম হোক, গবেষণা হোক, বা বিভিন্ন কমিটি বা বিভিন্ন প্রফেশনাল এক্সপার্টাইজ দিয়ে আমাদেরকে বিভিন্ন কাজকর্ম করে যেতে হয়, পলিসি মেকিং থেকে শুরু করে আবারও বিভিন্ন রিসার্চ প্রজেক্টের উপরে কাজ করা, যেগুলো নিরন্তরভাবে ম্যাডাম করে চলেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বোর্ড অফ স্টাডিজ থাকে সেগুলোর সাথে উনি যুক্ত। একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উনি বিভিন্ন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর যে যৌথ উদ্যোগে যে বিভিন্ন রিসার্চ প্রজেক্ট, সেই একাধিক রিসার্চ প্রজেক্ট উনি সম্পন্ন করেছেন। সর্বোপরি একজন নিরন্তর গবেষক বলা চলে। আহ, এরকম একজন মানুষকে আমরা আজকের এই বৈঠকি অনুষ্ঠানে পেয়ে আমরা সত্যি আপ্লুত, এবং আমরা মুখিয়ে আছি আজকের এই যে আহ, সময়ের দাবি মেনে আজকের মতো একটি যে আলোচনা, আহ, তার থেকে আমরা নিজেকে সমৃদ্ধ করার জন্য আমরা মুখিয়ে আছি। আমরা খুব বেশি বিলম্ব করব না, আমরা সরাসরি সেই আলোচনার মধ্যে চলে যাব। ম্যাডাম প্লিজ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, নমস্কার। আমি আন্তরিক স্বাগত এবং আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি ডক্টর মৌসুমী বড়াল, যিনি সত্যপ্রিয় রায় কলেজ অফ এডুকেশনের অ্যাসোসিয়েট প্রফেসর, এবং রয়েছেন নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর হরিপ্রিয়া পান্ডা মহাশয়া। ওনাকেও আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। ম্যাডাম প্লিজ। হুম, নমস্কার। নমস্কার। নমস্কার মৌসুমীদি। আচ্ছা, শুভ সন্ধ্যা সকলকে। খুব সুন্দরভাবে ডক্টর উজ্জ্বল মাহাতো স্যার খুব সুন্দরভাবে আহ, আজকের যে আমার আলোচনা, সেই আলোচনার একটা সুর বেঁধে দিলেন যে কি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনা শুরু করার আগে প্রথমেই ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ, যেটার ১৮৪তম এপিসোড আজকে। বৈঠকি নামটাও খুব সুন্দর, যে বৈঠকি তোমায় আমায় মিলে। ধন্যবাদ জানাই উদ্যোক্তা যারা আছেন সকলকে, আজকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর সর্বোপরি যেটা স্যার বললেন, উজ্জ্বল মাহাতো স্যার বললেন যে সত্যি আজকে আমরা হয়তো সামনাসামনি কখনো কথা বলিনি, কিন্তু এই ইনভিটেশনটা পাওয়া আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার সঙ্গে এবং এমন একটা বিষয় যেটা আমার মনে হয় যে আজকের দিনে ভীষণ ভীষণ রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনাটা, যেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমি স্বাগত জানাই, আমাদের সঙ্গে আছেন প্রফেসর দেবদুলাল দত্ত রায় স্যার মহাশয়, মৌসুমী বড়ালদি, এবং অন্যান্য জ্ঞানীগুণী যারা আছেন, এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছেন এখানে। সকলকে স্বাগত জানিয়ে আজকের আমার যে আলোচনা সেটা আমি শুরু করছি।
আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ম্যাম, দেখা স্ক্রিনটা কি হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো যে বিষয় নিয়ে আলোচনাটা হবে আপনারা সবাই দেখেছেন, মাইন্ড ওভার মার্কস, থ্রাইভিং বিয়ন্ড দি টেক্সট বুক। এবং যেটা একটু আগেই স্যার বলছিলেন যে অ্যাকচুয়ালি পাঠ্য বই এবং প্রাপ্ত নম্বর তার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমাদের যে ছাত্র জীবন, আমাদের চিন্তা ভাবনা সবটাই কিন্তু এর মধ্যে থাকে। এই এক্সপিরিয়েন্স আমাদের অনেকেরই হয়েছে যে আমরা যখন কোনো আত্মীয় পড়াশোনা করছি, সেই অবস্থায় কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে গেছি, সেই আত্মীয়র কিন্তু প্রথম প্রশ্নই হচ্ছে, তুই এখন কি পড়ছিস? ও আচ্ছা, তাহলে রেজাল্ট কিরকম হচ্ছে তোর? আচ্ছা, মাধ্যমিকে কিরকম হয়েছিল? তো এই যে নম্বরের ভিত্তিতে আমাদেরকে কিন্তু পরিমাপ করা হচ্ছে। অথচ যদি ভেবে দেখি যে নম্বরের বাইরেও কিন্তু অনেকটা অংশ রয়েছে। শুধুমাত্র একটি ছাত্র দেখা যাচ্ছে হয়তো স্কুল বা কলেজে অনেক ভালো নম্বর নিয়ে পাশ করছে, কিন্তু সে বাস্তব জীবনে গিয়ে কিন্তু ঠিক সেইভাবে সফলতা পাচ্ছে না। অর্থাৎ এই নম্বরটাই কিন্তু সবকিছু নয়। আমরা ভাবছি হয়তো সবটাই আমাদের প্রাপ্ত নম্বরের ওপরে আমার আজকে হয়তো একটা প্লেসমেন্ট নির্ভর করছে, আজকে হয়তো একটা ভালো চাকরি পাওয়া নির্ভর করছে, কিন্তু সেটাই সবটা নয়। এবং এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল, যেটা খুব বাস্তব, মানে আমার পরিচিত একজনের সঙ্গেই হয়েছিল, যিনি কিন্তু অত্যন্ত ভালো থ্রু আউট তার স্কুল কলেজ প্রত্যেকটাতে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন, এবং আমরা সকলেই তাকে একজন অত্যন্ত বিদ্বান একটি ছেলে বলে আমরা জানতাম। খুব ভালো ছাত্র হিসেবে সে ছিল, জানা ছিল আমাদের প্রত্যেকে, এবং ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে সে কিন্তু আমেরিকা গিয়েছিল। ফুলব্রাইট স্কলারশিপ পাওয়া, এবং সেই ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে গিয়েছিল ছেলে। কিন্তু তারপরে সে কিন্তু সেই আমেরিকান ইউনিভার্সিটি যেখানে সে গিয়েছিল সেখানে কিন্তু সে কোপ আপ করতে পারেনি, এবং পরবর্তীকালে সে কিন্তু ফিরে এসেছিল, অসফল হয়ে ফিরে এসেছিল। ফলে এই যে আমরা বলি যে নম্বরই সবকিছু, সেটা কিন্তু নয়। তো আজকের যে আলোচনা সেটা শুধুমাত্র যে এই যে আমাদের ছাত্রদের মধ্যে যেটা থাকছে যে নাম্বার বা এই সংক্রান্ত, সেখান থেকে বেরিয়ে এসে আরো কিন্তু অনেকগুলো দিক আছে, অর্থাৎ কিনা আমরা যেটাকে বলে থাকি হলিস্টিক একটা ওয়েলনেস, সামগ্রিকভাবে সুস্থতা, সেটার দিকে কিন্তু দৃষ্টি আমাদের দেওয়া দরকার, বা সেই জায়গাটার উপরে কিন্তু ফোকাস অনেক বেশি হওয়া দরকার। তো আজকের যে আলোচনা, সেখানে প্রথমেই আমি যেটা বললাম যে হলিস্টিক ওয়েলনেস নিয়ে আলোচনাটা হবে, অর্থাৎ সামগ্রিক সুস্থতা আমরা যেটাকে বলি, একটা ব্যালেন্স মেনটেন করা। আমি শুধু পড়াশোনা করছি না, আমি শুধু ভালো রেজাল্ট করছি তা নয়, আমাকে কিছুটা হয়তো খেলাধুলা করা, কিছুটা সামাজিকতা বজায় রাখা। অর্থাৎ কি না, যদি আমি বলি যে শুধুমাত্র পড়াশোনা ছাড়াও আমার সামগ্রিক সুস্থতার মধ্যে কি কি পড়ছে, আমার শারীরিক সুস্থতা, মানে আমি সারাদিন ঘরে বসে এক কোনায় পড়াশোনা করছি, দেখা গেল যে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। শারীরিক সুস্থতা, তার সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতার প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সামাজিক সোশ্যালাইজেশনেরও প্রয়োজন আছে। আচ্ছা, এবং এক্ষেত্রে লিগ্যাল রাইটস, অর্থাৎ এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে কিন্তু বলা হয়েছে এই হলিস্টিক ওয়েলনেসের ওপরে কিন্তু জোর দেওয়া হয়েছে ম্যান্ডেটের মধ্যে, এবং ছাত্রদেরকে তাদের প্রয়োজন অনুসারে তাদেরকে একটা সাইকো সোশ্যাল যে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা বা সাপোর্ট সিস্টেমের কথা কিন্তু বলা হয়েছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এছাড়া হচ্ছে যেটা, সেটা হচ্ছে রিসোর্স নেভিগেশন। আমি হয়তো ভীষণ রকম রেগে যাচ্ছি আজকাল, বা আমি যতটা পড়াশোনা করছি, যতটা আমার মার্কস আমি চাইছি
পাওয়া উচিত বলে মনে করছি, আমি পাচ্ছি না। তো এই সব কিছু থেকে দেখা যাচ্ছে আমার মনের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করছে, ডিপ্রেশন কাজ করছে। আমি কার কাছে যাব? রিসোর্স নেভিগেশন। তো আমরা যারা আমার আজকের যে উদ্দেশ্য সেটা শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক নয়, বোঝা গেল। তার সঙ্গে সঙ্গে আমরা ছাত্র হিসাবে আমাদের রাইটস কি আছে, আমরা কি কি পেতে পারি সুযোগ সুবিধে, এবং কোথায় যাব। আমি বুঝতে পারছি আমি মানসিকভাবে সুস্থ নই, কিন্তু আমি কার কাছে যাব? আমি কি আমার টিচারকে গিয়ে বলবো? টিচার হয়তো আরো 5 জনকে বলবে। আমি কি আমার বন্ধুকে বলতে পারি? সেই বন্ধু হয়তো বাকিদের সঙ্গে হাসাহাসি করবে বিষয়টা নিয়ে। কার কাছে যাব? রিসোর্স নেভিগেশন। তো এই সবটা নিয়ে আমার আলোচনা এগোবে। একটা প্রশ্ন, আপনাদের মধ্যে অনেকে ছাত্র আছেন, একটা প্রশ্ন আমি বলছি, সেটা যদি আপনারা আপনাদের চ্যাট বক্সে লিখে জানাতে পারেন, অথবা অল্প কয়েকজন আছেন আপনারা আনমিউট করেও বলতে পারেন। What is the biggest silent stressor for a student today? আমাদের আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস যারা আছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি মানে স্ট্রেসটা কোনটা নিয়ে তাদের সবচেয়ে বেশি স্ট্রেস? কি নিয়ে স্ট্রেস? এটা কি একটু বলা যাবে? আনমিউট করে বলতে পারেন, বা আপনি ইয়েতেও লিখতে পারেন, চ্যাট বক্সেও লিখতে পারেন। আমি জাস্ট চেক করছি যে কি মনে হয় যে আমরা যে পড়াশোনা করছি আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা মানসিক চাপ তৈরি করছে। কি হতে পারে সেটা? আগে গিয়ে চাকরি পাবো তো, হতে পারে সেটা যা পড়াশোনা করছি সেই পড়াশোনাটা আমাদের সঠিক হচ্ছে না। কোনটা মনে হচ্ছে যে মানে কোন জায়গাটায় আপনাদের মনে হচ্ছে যে খুব চাপ লাগছে বা পড়াশোনা বুঝতে পারছি না? সেটা কি লেখা যাবে বা বলা যাবে? আর না হলে আমি এগোচ্ছি আমার ডিসকাশন নিয়ে। না, এটা বলা যেতে পারে। হয়তো কেউ ক্যারিয়ার অ্যাংজাইটি যেমন হতে পারে, আরেকটা বড় ইস্যু আছে, সেটা হচ্ছে অবসোলেট হয়ে গেছি আমি। অর্থাৎ আমি যে জিনিসটা পড়ছি এখন, সেইটা নিয়ে পড়ার পরে তারপরে আমি যখন কোনো একটা কাজে নিযুক্ত হচ্ছি, তখন আমি দেখছি যে ওই পড়াগুলো কোনো কাজেই লাগছে না। একদম স্যার, খুব একদমই ঠিক বলেছেন। এবং সমাপন লিখেছে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এটা অনেক সত্যি কথা। এটা একটা অনেক বড় মানে চিন্তার জায়গা। ছাত্রাবস্থায় এটা সত্যি একটা চিন্তা যে পড়াশোনা তো করছি, ভবিষ্যৎ তো অনিশ্চিত, চাকরি পাবো তো একটা মানে, এবং একটা থাকে যে প্যারেন্টসদেরও অনেক সময় হয়তো একটা চাপ আছে, আশেপাশের লোকজনদের চাপ আছে, এরপর কি করবি? অনেকেই এই প্রশ্নটা আচ্ছা, ও তোর 3rd ইয়ার হয়ে গেল, আচ্ছা তোর 4th ইয়ার হচ্ছে, আচ্ছা এবার কি করবি তুই? পাশ করে কি করবি? চাকরি করবি? তো এই যে চিন্তাটা, এই অনিশ্চয়তা, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক একটা কিন্তু প্রেশার, পারিপার্শ্বিক একটা চাপ কিন্তু কাজ করছে। তো আমি আবার চলে যাই আমার প্রেজেন্টেশনের জায়গাটা, আমরা দেখি। দেখুন, যে জায়গাগুলো আমি হাইলাইট করেছি, আমি করেছি মানে আমার বিভিন্ন রিসার্চ স্টাডিজ এটা বলছে যে ইউনিভার্সিটি লাইফ ইজ অফেন ভিউড অ্যাজ আ গোল্ডেন এরা। ঠিক কিনা? নিশ্চয়ই যারা এখানে ছাত্রছাত্রী আছো তারা এটা মানবে যে যখন স্কুল থেকে আমরা কলেজে ট্রানজিশনটা হচ্ছে, ও কলেজে তো দারুণ ব্যাপার, একদম ফ্রি, কলেজে কোনো মানে বাধা বন্ধন নেই কলেজের মধ্যে, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, অনেক বেশি স্বাধীনতা পাচ্ছি। তো প্রথমে মনে হয় এটা একটা গোল্ডেন এরা, খুব সুন্দর একটা সময় কলেজের সময়টা। কিন্তু যখন আমরা কলেজে পড়ছি তখন থেকে কিন্তু আমাদের মধ্যে এই চিন্তাগুলো আসতে থাকে, যেরকম এই যে সিজিপিএ অ্যাংজাইটি, সিজিপিএটা বাড়বে তো এবারে, তো ভালো, সরি
যেমনি এই যে হাই স্টেক একাডেমিক কম্পিটিশন অ্যান্ড সিজিপিএ অ্যাংজাইটি, এটা বোধহয় আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় এত কম্পিটিশন ছিল না, বা আমরা হয়তো মানে আমাদের যুগ, আজ থেকে 30 বছর আগেকার কথা বলছি, আর আজকের যুগ অনেক ডিফারেন্স। কিন্তু আজকের ছেলেমেয়েরা অনেক বেশি তোমরা ফোকাসড যে আমরা কি করব ভেবেছো, বা সেটা হয়তো বিভিন্ন ধরনের মিডিয়া, অনেক বেশি ইনফরমেশন তোমরা পাচ্ছ, যার জন্য তোমরা কিন্তু ভাবতে পারছো, এবং তোমাদের স্ট্রেসটা অনেক অনেক বেশি আমাদের সময়ের তুলনায়। আমাদের কিন্তু এত স্ট্রেস ছিল না, আমরা যে পড়াশোনা করছি ঠিক আছে, গ্র্যাজুয়েশন করেছি, এবার মাস্টার ডিগ্রি করব, ঠিক আছে, এবার একটা চাকরি টাকরি দেখতে হবে। কিন্তু এখনকার যে স্ট্রেসটা, যে সিজিপিএটা আমার আসবে তো, এত আসবে তো, নাহলে তো আমি যদি পোস্ট গ্রাজুয়েট করতে চাই আমি পারবো না। বা এখন যেটা হচ্ছে এনইপির যেটা যে 4th ইয়ারে যখন আমি রিসার্চ যদি করতে চাই, রিসার্চ ওরিয়েন্ট যদি থাকতে হয়, তাহলে আমাকে 75% রাখতে হবে, আমি পারবো তো সেটা করতে। তো একটা কম্পিটিশন এবং এই অ্যাংজাইটি তো একটা থাকছে। তার সাথে সাথে যেটা সমাপন বললে, ক্যারিয়ার আনসার্টেনিটি, প্লেসমেন্ট প্রেশার, কোথায় চাকরি পাবো, চাকরি নেই আজকে। আমরা অন্তত আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি, আমরা দেখেছি বিগত বছরগুলোতে যে কিভাবে এত পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করা, পিএইচডি করা ছাত্র ছাত্রীরা চাকরি পাচ্ছে না। মানে এই স্ট্রেসটাও কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। অ্যান্ড তার সাথে সাথে আর একটা যেটা, সেটা হচ্ছে সোশ্যাল কম্প্যারিজন ফুয়েলড বাই দি ডিজিটাল নয়েজ। আরে ও তো খুব ভালো করছে, ও দেখছি ইনস্টাগ্রামে দিয়েছে, ও একটা স্কিল কোর্স করে নিল, দারুণ একটা প্রোগ্রাম ইনস্টাগ্রামে দিয়েছে দেখতে পাচ্ছি, কি ফেসবুকে দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওর তো এত ভালো কন্ট্যাক্টস আছে দেখছি, তাহলে ও তো ভালো পারবে, আমি তো ভালো নেই একদম। এই যে জায়গাটা, এই যে আমরা ভীষণ এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। এবং একটা জিনিস মানে ফিলসফি দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা খুব ভালো আছি এটাই দেখাতে চাই, প্রত্যেকে কিন্তু দেখাতে চাই যে আমরা খুব ভালো আছি, অথচ আমার মনের ভেতরে কি মেঘ জমে আছে সেটা কিন্তু আমি প্রকাশ করি না। ফলে উল্টো দিকে যারা এটা দেখছে তারা ভাবছে আমি ছাড়া বোধহয় সবাই ভালো আছে, কারণ সোশ্যাল মিডিয়া সেটা শো করছে। তো সেখান থেকেও আমার মনে হয় এটা একটা কিন্তু একটা অনেক বড় রিসার্চের জায়গা, যে এই সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের ডে টু ডে লাইফকে হ্যাম্পার করছে, আমাদের শান্তি, মানসিক শান্তিকে বিঘ্নিত করছে। আজকে আমি দিচ্ছি তাজ বেঙ্গলে আমি খেতে গেছি, আমার সঙ্গে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাটাচড আছে তারা হচ্ছে আরে বাবা ও তাজ বেঙ্গলে খেতে গেছে, আমি তো কোনোদিন পারবো না এত টাকা দিয়ে তাজ বেঙ্গলে খেতে। তো নানান রকম ভাবে কিন্তু এই সোশ্যাল মিডিয়া আমাদের মনের ভেতর একটা অ্যাংজাইটি ক্রিয়েট করছে। তো এই সবটা মিলিয়ে এখানে একটা সুন্দর একটা ইকুয়েশন দেওয়া হয়েছে যে সাকসেস বলতে কি বোঝাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র আমার একাডেমিক এফোর্ট বা একাডেমিক সিজিপিএ, একাডেমিক রেজাল্ট তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। কিসের উপর করছে দেখো, একাডেমিক এফোর্ট তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমার কগনিটিভ স্কিলস দুটো মিলছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা দেখতে হচ্ছে যে আমার মেন্টাল রেজিলিয়েন্স কিরকম আছে, অর্থাৎ আমি কতটা সহ্য করতে পারছি। এই মেন্টাল রেজিলিয়েন্সের যে টার্মটা, এই টার্মটা কিন্তু আমাদের এই কোভিডের সময় থেকে বোধহয় খুব বেশি আমরা টার্মটার সাথে ইউজ টু হচ্ছে, আমরা শুনছি মেন্টাল রেজিলিয়েন্স কথাটা, যেখানে আমরা বলছি যে সহনশীলতা। বাংলায় একটা কথা আমাদের মা ঠাকুমারাও বলতেন, যে সয় সে রয়। একটা সময় হয়তো আমার খুব চাপ যাচ্ছে, সামনে পরীক্ষা আছে, তার সঙ্গে সঙ্গে হয়তো প্লেসমেন্টের রয়েছে, তার সাথে সাথে প্রজেক্টের টাইমলাইন দেওয়া আছে, আমাকে জমা করতে হবে, প্রচন্ড একটা চাপের মধ্যে আমি আছি। কিন্তু এই চাপটাকে যদি আমি নিয়ে নিতে পারি, সহ্য করে নিতে পারি, এবং তারপরে কিন্তু আমি
অবশ্যই আমার কিন্তু একটা সময় তো আর চাপটা থাকবে না, তাহলে যখন চাপ আছে তখন আমাকে ভাবতে হবে, তখন আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, যে কোন কাজটা আমার প্রায়োরিটি বেসিসে আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কি করব, এত কাজ চলে এসছে, পরীক্ষা সামনে, আবার আমার যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা লাস্ট ডেট চলে এসেছে, তো সবটা কাজ আমি কি করে করব, পড়াশোনা, প্রজেক্ট সব নিয়ে। কিন্তু সেক্ষেত্রে আমাকে টাইম ম্যানেজমেন্ট করে যদি আমি কাজটা করতে পারি, তাহলে কিন্তু একটা সময় কিন্তু এই স্ট্রেসটা শেষ হবে এবং আমার কিন্তু একটা ভালো সময় আসবে। তাহলে ওই যে বললাম যে সয় সে রয়, মেন্টাল রেজিলিয়েন্স অ্যাকচুয়ালি হচ্ছে এটাই বোঝাচ্ছে যে আমার কতটা আমি সহনশীল, এই সবটা মিলিয়ে কিন্তু আমার সাকসেস। এই যে আমি একটু আগে মানে শুরুতেই আমি একটা গল্প বলছিলাম, সেটা গল্প অ্যাকচুয়ালি নয়, এটা একটা বাস্তব আমার সামনে দেখা, যে ওই যে ছেলেটি যে কিন্তু ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা গেছে পিএইচডি করতে, তারপরে কিন্তু ও সফল হতে পারলো না। এবার আমি জানি না, বিভিন্ন ইস্যুস থাকতে পারে, আমি কিন্তু জানি না যে, বা তার সাথে আমার তারপরে কোনো কথা হয়নি কেন সে ওটা অসফল হলো বা কেন ইনকমপ্লিট অবস্থায় তাকে ফিরে আসতে হলো, সেটা আমি যদিও জানি না, কিন্তু এটুকু মনে হয়েছে যে হয়তো সে ওই চাপটা নিতে পারেনি। কারণ বাইরে যাওয়া মানে আমরা অনেক সেটাকে গ্লোরিফাই করি, ওরে বাবা ও ওখানে বাইরে চান্স পেয়েছে, পড়াশোনা করতে যাচ্ছে, দারুণ ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু আরো অনেকগুলো কোপিং স্কিলস ডেভেলপ করতে হয়, তবেই কিন্তু সে ওখানে থাকতে পারে বা পারসিস্ট করতে পারে। নেক্সট আমরা চলে আসি, যে বলছিলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে কি কি বলা হয়েছে এই মেন্টাল ওয়েলবিং নিয়ে, ছাত্রদের জন্য কি কি করা উচিত বা ইনস্টিটিউশনের কি ডিউটি, সেটা নিয়ে বলা হয়েছে। আমি জাস্ট একটু বলবো সেটা। ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু তার ফোকাস যেটা, সেটা কিন্তু ওই রোট লার্নিং থেকে, দেখুন, রোট লার্নিং থেকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল, এটার উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। মানে মুখস্থ বিদ্যা নয়, অ্যাপ্লিকেশন। এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে যেভাবে ফ্রেমওয়ার্কটা করা হয়েছে, সেখানে কিন্তু একটা কানেকশন রাখা হয়েছে, যেটা দেবদুলাল স্যার বলছিলেন, যে আমি যা পড়াশোনা করেছি, যখন আমি কর্মক্ষেত্রে যাচ্ছি, আমি দেখছি যে আমার পড়াশোনাটা কিন্তু খুব একটা কাজে লাগছে না, কর্মক্ষেত্রের স্কিলস কিন্তু আলাদা। তো এই কারণেই কিন্তু এই যে ইন্টার্নশিপ সবার জন্য, আগে আমরা ভাবতাম ইন্টার্নশিপ হয়তো শুধুমাত্র যারা টেকনিক্যাল এডুকেশন করছে বা যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য ইন্টার্নশিপ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই যে এনইপি 2020 বলছে ইন্টার্নশিপ সবাইকে করতে হবে, এবং তার জন্য নানান রকম ব্যবস্থাপনা, সরকারি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে। তো এই ইন্টার্নশিপের উদ্দেশ্যটাই কিন্তু হচ্ছে থিওরিটিক্যাল যে নলেজ আমার, সেটার সঙ্গে আমার প্র্যাকটিক্যাল যে নলেজ, এই দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করে, যে গ্যাপটা আছে সেটা যাতে না থাকে, একটা ব্রিজ তৈরি করে, সেটাই কিন্তু এনইপি 2020-তে এটা বলা হয়েছে। তাহলে দেখুন যে এই হলিস্টিক ডেভেলপমেন্ট, যখন আমি ইন্টার্নশিপ করছি, একটা অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি সেটআপে গিয়ে আমি কাজ করছি, আমি যা পড়াশোনা করেছি সেটা থিওরির জায়গা আছে, এবার আমি যখন ইন্টার্নশিপের সময় আমি অ্যাকচুয়ালি সেই জায়গায় গিয়ে কাজ করছি, তখন কিন্তু আরো অনেকগুলো অ্যাসোসিয়েটেড স্কিলস, কিভাবে মিশবো, আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে আমি কিভাবে বিহেভ করব, আমার টাইম ম্যানেজমেন্ট, আমার পাংচুয়ালিটি, যেটা হয়তো কলেজে পড়ার সময় আমি ঘুম থেকে উঠছি বেলা 12টায়, বা যেদিন আমার ক্লাস আছে 12টার সময়, আমি 8টার সময় বা 9টার সময় ঘুম থেকে উঠছি, কোনো রকমে খেয়ে দিয়ে কলেজে ছুটছি। এটা করি আমরা, যারা আছো তারা নিশ্চয়ই স্বীকার করবে যে তোমরাও অনেকেই হয়তো এরকম করো, যে ঘুমিয়ে আছে আরাম করে। এবার যখনই তুমি ইন্টার্নশিপ করছো একটা অ্যাকচুয়াল সেটআপে, তখন কিন্তু তোমাকে সেই টাইমটা মেনটেন করতে হচ্ছে, সেই টাইমে কিন্তু তোমাকে যেতে হচ্ছে। তো এই যে পাংচুয়ালিটি, এই যে স্কিলস গুলো, এগুলো সবগুলোই কিন্তু আমাকে ইন্ডাস্ট্রি রেডি
তৈরি করছে, ইন্ডাস্ট্রি রেডি করছে। আচ্ছা, ইনস্টিটিউশনের কি ডিউটি থাকছে? ইনস্টিটিউশন হ্যাজ টু প্রায়োরিটাইজ স্টুডেন্ট মেন্টাল হেলথ, এবং সেক্ষেত্রে কিছু হায়ার এডুকেশন থেকে কিছু ম্যান্ডেটও দেওয়া হয়েছে ইনস্টিটিউশনগুলোকে, যে কাউন্সিলর রাখতে হবে, বা অন্তত ছাত্রদেরকে অ্যাওয়্যার করতে হবে। এই যে আজকের যে আমাদের আলোচনা, সেই আলোচনার উদ্দেশ্যও কিন্তু এটা, যে ছাত্রদেরকে অ্যাওয়্যার করা, যে আজকে আমি হয়তো খুব ডিপ্রেশনে আছি, বা আমি হয়তো খুব, আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার অ্যাঙ্গার ইস্যুস হচ্ছে, আমি কোথায় যাব, কার কাছে যাব? তো এই অ্যাওয়ারনেসটাও কিন্তু ইনস্টিটিউশনের একটা ডিউটির মধ্যে পড়ে, যে ছাত্রদেরকে অ্যাওয়্যার করা। তাহলে আমরা যদি দেখি যে এর মধ্যে কি কি এনইপি কি কি বলেছে, একটা বলছে রেকগনাইজ অন পার উইথ ফিজিক্যাল মেডিকেল লিভ। যদি মেন্টাল হেলথ ইস্যুস কিছু থেকে থাকে ছাত্র, তাকে কিন্তু লিভ দিতে হবে, ছুটি নিয়ে সে কিন্তু সেটা ট্রিটমেন্ট করাতে পারবে। ক্যাম্পাসে একজন কাউন্সিলর থাকবে, ক্যাম্পাস কাউন্সিলর সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য থাকবে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে। লাইফ স্কিলস ক্রেডিট আর একটা যেটা বলা হচ্ছে, যেটাকে ভীষণভাবে বিভিন্ন লাইফ স্কিলস, ছোট ছোট ধরুন স্ট্রেস ম্যানেজমেন্টের ওপরে, ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপরে ছোট ছোট কোর্স যদি করা হয়, সেগুলোর ক্রেডিট কিন্তু দিতে হবে। এটাও কিন্তু এনইপি 2020-তে বলা হচ্ছে। আচ্ছা, কাউন্সিলিং সিস্টেমের মধ্যে কি বলছে দেখুন, একাডেমিক অ্যাডজাস্টমেন্ট স্ট্রেস, মানে প্রত্যেকটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের একটা কাউন্সিলিং সিস্টেম থাকবে, একটা ডেডিকেটেড সাপোর্ট, স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম থাকবে, বা স্টুডেন্ট হেল্পলাইন থাকবে, যেখানে স্টুডেন্টরা কিন্তু তাদের কোনো রকম স্ট্রেস বা অ্যাংজাইটি, যে কোনো ক্ষেত্রে, যে কোনো রকম ক্রাইসিস ইন্টারভেনশন, তারা কিন্তু ওই সাপোর্ট সিস্টেমটাকে ব্যবহার করতে পারবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লাইফ স্কিলস কারিকুলাম। লাইফ স্কিলস কারিকুলাম, যেগুলো আমি বলছিলাম একটু আগে, যে বিভিন্ন ধরনের ছোট ছোট কোর্স, যেটা আমি এখানে দেখালাম, যে একাডেমিক ক্রেডিট ফর ইমোশনাল ইন্টেলিজেন্স কোর্স অর লাইফ স্কিলস ক্রেডিট। তো সেটাই বলা হচ্ছে যে যদি ছোট বিভিন্ন ধরনের দেখবেন এখন, হ্যাঁ কিছু বলছেন? ওকে, তো মুক যেমন ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমাদের স্বয়ং প্ল্যাটফর্ম আছে, ইউজিসির স্বয়ং প্ল্যাটফর্ম আছে, এই সব প্ল্যাটফর্মগুলো যেখানে কিন্তু আপনি বিভিন্ন এই ধরনের ছোট ছোট কোর্স, ক্রেডিট কোর্স আছে, নন ক্রেডিট কোর্সেস আছে, যেগুলো আপনারা কিন্তু করতে পারেন ফ্রি অফ কস্টে। স্ট্রেস ম্যানেজমেন্ট এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড কোর্স, যেগুলো ক্রেডিট, আমি বললাম যে কিছু ক্রেডিট কোর্স আছে, মানে ক্রেডিট দেওয়া হয় হয়তো 2 ক্রেডিটের কোর্স বা 4 ক্রেডিটস কোর্স, আবার কিছু কিছু আছে যেগুলো প্রোগ্রামগুলো নন ক্রেডিট। তো সেই লাইফ স্কিল কারিকুলাম, সেটা আপনারা করতে পারেন। নন ডিসক্রিমিনেশন, এলিমিনেটিং স্টিগমা। আমার আলোচনার মধ্যে আমি বলছিলাম যে এই যে আমরা অনেক সময় হয়তো, আমি আমার মনোমতো অনেক পড়াশোনা করেছি, আমরা দুটো বন্ধু দুজনে অনেক পড়াশোনা করেছি, একসঙ্গে পড়াশোনা করেছি, ওর রেজাল্ট খুব ভালো হয়ে গেল, আমার রেজাল্ট হলো না ভালো, সেখান থেকে আমার মনে হচ্ছে আমি হয়তো কিছুই পারি না করতে, সেখান থেকে আমার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে, এবং সেই ডিপ্রেশনটা আমি কিন্তু আমার বন্ধুর সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার মনে হচ্ছে আমি যদি বন্ধুকে বলি, আমি হয়তো হাস্যাস্পদ হব সবার মাঝখানে, আমার বন্ধু হয়তো আরো 5 জনকে বলে বেড়াবে, আবার আমি ডিপ্রেশনে আছি, বা আমি যতটা পড়াশোনা করছি ততটা আমার রেজাল্ট আমি পাচ্ছি না বা মার্কস পাচ্ছি না ইত্যাদি নিয়ে আমি খুব টেনশনে আছি, চিন্তায় আছি, অ্যাংজাইটিতে আছি, আমি কিন্তু আমার ক্লাসের যিনি টিচার, শিক্ষক বা শিক্ষিকা, তিনি হয়তো বলছেন যে তোমাদের কোনো অসুবিধা থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, কিন্তু আমি ভাবছি যে আমি কি সত্যি ওনার কাছে কি আমি 100% কনফিডেন্সিয়ালিটি উনি কি মেনটেন করবেন, উনি আবার আরো 5 জনকে বলে দেবেন না তো, বা
এর ফলে আমার মধ্যে এরকম একটা সমস্যা আছে জানলে আমার মার্কস আরো কম দিয়ে দেবেন না তো? তো এইগুলোই কিন্তু হচ্ছে স্টিগমা, যেগুলো কিন্তু এলিমিনেট করা দরকার। এবং তার সঙ্গে সঙ্গে এই কারণেই ক্যাম্পাসে একজন ডেডিকেটেড কাউন্সিলর থাকা দরকার, অথবা এই যে আমাদের যে সরকারি উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে, যেটা আমি আসছি বলবো, তো সেখানে কিন্তু আমরা ছাত্র হিসেবে আমাদের যে কোনো সমস্যা আমরা কিন্তু ডিরেক্টলি সেখানে ফোন করে আমরা ডিসকাস করতে পারি। এবং আমরা জানি যে এই সব উদ্যোগগুলো কিন্তু এই কোভিড এর সময়টাতেই বেশি হয়েছিল। আচ্ছা, আমি চলে আসছি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইকোসিস্টেমের মধ্যে। প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে মনোদর্পণ ইকোসিস্টেম। আচ্ছা, এই মনোদর্পণের সাথে আপনারা কারা কারা পরিচিত আছেন? শুধুমাত্র হ্যান্ড রেজ করবেন। এখানে দেখুন একটা হ্যান্ড রেজ করার অপশন আছে আপনাদের স্ক্রিনে, দেখুন আছে হ্যান্ড রেজ করার অপশন। হ্যাঁ, একটু হ্যান্ড রেজ করবেন শুধু। এই যে দেখুন এখানে একটা হ্যান্ড রেজ রয়েছে, জাস্ট ক্লিক করলেই হবে। আপনাদের মধ্যে কতজন মনোদর্পণ এই পোর্টালটার কথা শুনেছেন, নামটা শুনেছেন অন্তত? শুধু হ্যান্ড রেজ করুন বা করো, যারা এখানে আছো ছাত্রছাত্রী, যারা শুনেছো। থ্যাংক ইউ স্যার। বেশ, আর কেউ, আর কারা কারা শুনেছো বা শুনেছেন? মনোদর্পণ কথা পোর্টালের সাথে পরিচয় আছে? আচ্ছা, বেশ, আমি পেলাম 3 জন যারা হ্যান্ড রেজ করেছেন, তাই তো? আচ্ছা, একটু দেখে নি চেক করে। আচ্ছা, বেশ, তাহলে আমি চলে যাই আলোচনার মধ্যে। আবার এই মনোদর্পণ যেটা আমি বললাম, মনোদর্পণটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা উদ্যোগ। ইটস আ পার্ট অফ আত্মনির্ভর ভারত অভিযান। আত্মনির্ভর ভারত অভিযানের একটা পার্ট হিসাবে এই মনোদর্পণ, এই পোর্টালটা উদ্বোধন করা হয়েছিল ডিউরিং কোভিড পিরিয়ড। কোভিড পিরিয়ডে দেখা গেছিল যে ছাত্রদের যে মেন্টাল হেলথ, সেই মেন্টাল হেলথ, ওরা বাড়িতে সারা দিন রয়েছে, হয়তো দেখা যাচ্ছে অতিরিক্ত তারা স্ক্রিন এক্সপোজার পাচ্ছে, এবং এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তাদের মেন্টাল হেলথটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মনোদর্পণ যেটা পোর্টালটা, এটা উদ্বোধন করা হয়। এটা সাইকো সোশ্যাল সাপোর্ট দিচ্ছে ফর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ স্টুডেন্টস ডিউরিং কোভিড পিরিয়ড। এবং এটা যদিও কোভিড পিরিয়ডে শুরু হয়েছিল, কিন্তু এই মনোদর্পণ এদের কিছু ডেডিকেটেড সার্ভিস আছে, যেটা বলা হচ্ছে 5 পিলার সাপোর্ট সিস্টেম। 5টা পিলার সাপোর্ট সিস্টেম এদের রয়েছে, যেগুলো এখানটায় অতটা ক্লিয়ার হবে না। আমি একটু আপনাদেরকে এখান থেকে দেখাই, দাঁড়ান। এটা ওয়েবসাইটে একদম পেয়ে যাবেন আপনারা, কোনো অসুবিধা নেই। জাস্ট এ মিনিট। হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে দিচ্ছি, শুরু থেকে দেখাচ্ছি। এই মনোদর্পণ সার্ভিস ফর এক্সটেন্ডিং সাইকোলজিক্যাল সাপোর্ট টু স্টুডেন্টস। আমি যেটা বললাম যে মনোদর্পণ এই মিনিস্ট্রি অফ এডুকেশনেরই একটা উদ্যোগ, যেখানে এই সাপোর্টটা দেয়া হচ্ছে। কিভাবে দেয়া হচ্ছে? প্রথমটা দেখুন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ফ্রি টেলি কাউন্সিলিং সার্ভিস, এর একটা ফোন নাম্বার আছে। আমি পরে না এই সব ফোন নাম্বারগুলো দিয়ে আমার একটা ডেডিকেটেড একটা স্লাইড আছে, যে স্লাইডটা যদি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আপনাদের কাছে রেডি রেফারেন্স হিসেবে কিন্তু এগুলো থেকে যাবে। ফ্রি টেলি কাউন্সিলিং সার্ভিস, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। টাইম বলা আছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। দ্বিতীয় যে আছে ওদের সার্ভিস, সেটা হচ্ছে লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশনস। এই লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশনটাও কিন্তু বিভিন্ন সময়ে এটা হয়, সময় দেওয়া আছে। এবং যেটা কিন্তু এই এনসিইআরটি অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল বা পিএম ই বিদ্যা চ্যানেল, এই চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু এটা দেওয়া হয়। এবং
এই চ্যানেলগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করেন বা দেখেন, যদি সাবস্ক্রাইব করেন, যদি দেখেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কবে বা কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটা রেগুলারলি হতে থাকে, লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশন। আচ্ছা, এছাড়া দেখুন একটা ইমেল সার্ভিসও রয়েছে। আমি অবশ্য নিজে বলতে পারবো না ইমেল কতটা অ্যাক্টিভ, তবে আপনারা নিশ্চয়ই ইমেল সার্ভিসটাও দেখতে পারেন। একটা ইমেল বলা আছে monodorpon-mhrd@gov.in। এখানে যদি ইমেল করে আপনারা জানান আপনাদের অসুবিধার কথা বা আপনাদের কোনো কোয়ারি, আপনাদের কোনো কনসার্ন, তাহলেও কিন্তু আপনারা সেখানে উত্তর পাবেন। 3টে গেল। 4 নম্বর যেটা দেখুন, অনলাইন ডাইরেক্টরি অফ কাউন্সিলর। কাউন্সিলরদের একটা অনলাইন ডাইরেক্টরি আছে, তাদের ডিটেলসটা সেখানে বলা আছে। সেটারও ওয়েব পেজটা এখানে দেওয়া আছে, যে monodorpon.education.gov.in। এখানে গেলে আপনারা পুরো ডাইরেক্টরিটা কিন্তু পেয়ে যাবেন কাউন্সিলরদের। আর মেন্টাল হেলথ রিসোর্সেস অন মনোদর্পণ ওয়েব পেজ। মনোদর্পণের যে ওয়েব পেজটা আছে, এই যে ওয়েব পেজটা আছে, এই ওয়েব পেজে গেলে কিন্তু আপনারা বিভিন্ন রিসোর্স গুলো পাবেন, যে রিসোর্স গুলো বিভিন্ন ধরনের রিসোর্স, অর্থাৎ কিনা দেখুন কিছু গাইডলাইন আছে, হ্যান্ডবুক রয়েছে কতগুলো, আমি জাস্ট দেখাচ্ছি, দেখুন, জাস্ট ফর ইয়োর অ্যাওয়ারনেস অর দিস। এটা দেখুন একটা হ্যান্ডবুক, এটা দেওয়া আছে ওখানে, জেন্ডার, সেক্সুয়ালিটি অ্যান্ড রিলেশনশিপ। এই যে বলছি না যে আমরা ছাত্র অবস্থায় শুধু কিন্তু পড়াশোনা নয়, অনেক সময় দেখা যায় যে হয়তো আমি একটা রিলেশনে জড়িয়েছি, পরবর্তীকালে সেই রিলেশনটা আমার কন্টিনিউ হলো না, ব্রেকআপ হয়ে গেছে এবং আমি ডিপ্রেশনে চলে গেছি। তোমাদের মধ্যে জানো তোমরা বা তোমাদের বন্ধুদের মধ্যে হয়তো এই এক্সপিরিয়েন্স তোমাদের আছে। এছাড়া আমরা কাগজেও অনেক সময় দেখি। তো এই বিষয়গুলোকে আমি কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে আমি নিজে সামলাতে পারবো, সেটা নিয়ে এখানে আলোচনা আছে। এছাড়া আরেকটা হ্যান্ডবুক আছে যেটা সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। এই সব হ্যান্ডবুক গুলো কিন্তু ডেভেলপ বাই নিম্যান্স, ব্যাঙ্গালোর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স, নিম্যান্স, ব্যাঙ্গালোর, এদের দ্বারা ডেভেলপ। তো এইগুলো আমি বলবো, যদি সময় পাও তোমরা যারা ছাত্র আছো এখানে, ছাত্রছাত্রী, তারা কিন্তু একটু দেখতে পারো যে কিভাবে এটার মধ্যে দেখো যেরকম অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কিভাবে করবো। বিভিন্ন সময় ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, তবুও দেখো ডিলিং উইথ ডিফিকাল্ট অ্যান্ড ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস কিভাবে করবো, কোপিং উইথ ফিয়ার, ভয়ে, ওয়ারিজ, এগুলোকে আমি কিভাবে জয় করব, ভয়কে কিভাবে জয় করব। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে পিয়ার রিলেশনশিপ খুব ইম্পর্টেন্ট। কিন্তু দেখবে দুটো বন্ধু, দুজনে একসাথে স্কুল লেভেল থেকেই হয়তো সে দেখছে, একজন হয়তো খুব ভোকাল, তার অনেক বন্ধু বান্ধব, অথচ আরেকজন কিন্তু সেইভাবে মিশতে পারছে না। সে হয়তো চাইছে মিশতে কিন্তু মিশতে পারছে না। তো সেক্ষেত্রেও কিন্তু এই যে তার একটা যে মানে সোশ্যাল একটা যে কমিউনিকেশনের ক্ষেত্রে তার যে সমস্যা হচ্ছে, তো সেই জায়গাটাও কিন্তু কিভাবে ওভারকাম করবে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে, তোমরা দেখতে পারো বিষয়গুলো নিয়ে। আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই প্রেজেন্টেশনের জায়গাটায়। এইটা আমি জাস্ট এখানে দিয়েছিলাম, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে, তাই জন্য খুব ক্লিয়ার নয়। তার মানে এই যে 5টা সাপোর্ট আছে, 5 পিলার সাপোর্ট মনোদর্পণের, তার মধ্যে একটা অন্যতম আমি বলবো, কারণ এটা আমি নিজে দেখেছি যে এটা অ্যাক্টিভ আছে, ফ্রি টেলিকাউন্সিলিং সার্ভিস। এটা কিন্তু তোমরা যদি মনে করো তোমরা কিন্তু এক্সপ্লোর করতে পারো, দেখতে পারো এই ফোন নাম্বারে। এইটা হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার। এই যে একটা নাম্বার, এইটাই যেটা মনোদর্পণের নাম্বার, এটাই ন্যাশনাল হেল্পলাইন নাম্বার, যেটা বললাম যে সকাল 8টা থেকে বিকেল 8টা পর্যন্ত এটা চালু থাকে। এখানে কিন্তু বিভিন্ন যারা ভেরিফাইড সাইকোলজিস্ট আছেন তারা অ্যাটেন্ড করেন, এবং কমপ্লিট অ্যানোনিমিটি, অর্থাৎ কিনা তুমি কে, তোমার পরিচয়, এগুলো কিন্তু গোপন থাকে। ফলে তোমার যে কোনো ধরনের সমস্যায় তুমি কিন্তু এখানে ফোন করে আলোচনা করতে পারো। আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ পোর্টাল কি কি দেখো, সহায়ক ডাইরেক্টরি, যেটা আমি বলছিলাম যে একটা ডাইরেক্টরি আছে, সমস্ত যারা কাউন্সিলার্স আছেন
লোকাল সাপোর্ট দেওয়ার জন্য তাদের একটা ডাইরেক্টরি, এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে। এটা আমি দেখাচ্ছিলামই যে লাইফ স্কিল হ্যান্ডবুক যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের হ্যান্ডবুক আমি দেখালাম তোমাদের। আচ্ছা, এছাড়া ওয়েলনেস ওয়েবিনার যেটা বললাম, এগুলো সবই কিন্তু হচ্ছে যে মনোদর্পণের যে অ্যাক্টিভিটিস গুলো তার মধ্যে পড়ছে। এছাড়া আরো একটা কিন্তু সাপোর্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে টেলিমানাস সাপোর্ট। আচ্ছা, এই টেলিমানাস সাপোর্টটা কি আপনারা জানেন? নাম শুনেছেন টেলিমানাস সাপোর্ট? টেলিমানাস সাপোর্টটা, এটা টোল ফ্রি নাম্বার রয়েছে 14416। এই নাম্বারে গেলে ঠিক একইভাবে, এটা একটা হচ্ছে মেন্টাল হেলথ প্রোগ্রাম, প্রোভাইড রাউন্ড দ্য ক্লক এমার্জেন্সি সাপোর্ট, 24/7 অ্যাভেলেবল। মানে আজকে আমার ক্লাস হয়ে যাওয়া, মানে আমার সেশনটা হয়ে যাওয়ার পরে আপনারা ট্রাই করে দেখতে পারেন যেটা কিরকম ভাবে কাজ করছে। আচ্ছা, এখানে কিছু ল্যাঙ্গুয়েজ, মানে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো সেটা, মানে কোন ল্যাঙ্গুয়েজে আমি আমার প্রেফারেন্স, সেটাও কিন্তু ওখানে বলা হয়, যদিও মনে হয় হিন্দি এবং ইংলিশই বলা আছে। আচ্ছা, এইটা হচ্ছে টেলিমানাসের ওয়েবসাইটের নাম্বার। এই সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই টেলিমানাসটা ঠিক এইরকম, মানে ওদের যে পেজটা, সেই ফ্রন্ট পেজটা এরকম অনেকটা দেখতে। এবং দেখুন, আমি যেই জায়গাটায় আপনাদের হাইলাইট করব সেটা হচ্ছে টেলিমানাস ইটস আ কম্প্রিহেন্সিভ মেন্টাল হেলথ কেয়ার সার্ভিস। টোল ফ্রি নাম্বার দেওয়া আছে কাউন্সিলরদের সাথে যোগাযোগ করার জন্য, এই নাম্বারটা দেওয়া আছে, প্লাস এই নাম্বার, এখানে না পেলে এখানে, দুটো নাম্বার দেওয়া আছে। এছাড়া এর যেটা আর একটা সুবিধে, সেটা হচ্ছে গুগল প্লেতে গেলে তোমরা কিন্তু একটা অ্যাপ আছে টেলিমানাসের, মানাস অ্যাপ। এই অ্যাপটা ডাউনলোড করলে কিন্তু সেখানেও তোমরা বিভিন্ন হেলথ রিলেটেড, মেন্টাল হেলথ রিলেটেড রিসোর্সেস সেগুলো অ্যাক্সেস করতে পারবে। তাছাড়াও এই যে সরাসরি যে ফোন নাম্বার, এগুলো তোমাদের হ্যান্ডস অন থাকবে। তো এই মানাস, সেটাও দেখতে পারো তোমরা, যে গুগল প্লেতে গিয়ে মানাস বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই অ্যাপ, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো। আচ্ছা, এবার দেখো যে এই যে মানে মেন্টাল ওয়েলনেস কিভাবে করা যায়, কি মানে কতভাবে এটাকে আমরা করতে পারি। একটা হচ্ছে দেখো যে পিয়ার লেড মডিউল, মানে স্টুডেন্টসদেরকে ট্রেনিং দেওয়া। এটা অনেকটাই কিন্তু আমাদের যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ডে আছি বা ইনস্টিটিউশনাল এন্ডে আছি তাদের জন্য অনেক বেশি অ্যাপ্লিকেবল এটা। অর্থাৎ আমার যারা বন্ধু, আমার যে পিয়ার স্টুডেন্টসদেরকে, তাদেরকে অ্যাওয়্যার করা। অন্তত প্রথম দেখবে যে আমি কিন্তু প্রথম আমার বন্ধুকে বুঝতে পারছি, ও আজকাল তো আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম, হাই লিখলাম, ও তো কোনো জবাব দিল না, কি ব্যাপার বলতো, আমি 2-3 বার করে ওকে মেসেজ করছি, কোনো উত্তর দিচ্ছে না, কি ব্যাপার, চল তো গিয়ে দেখি। তো ছাত্র বা তোমার বন্ধু কিন্তু প্রথম আইডেন্টিফাই করবে তোমার সমস্যাটাকে। সুতরাং সেই বন্ধুকে যদি তুমি ফ্রিলি বলতে পারো, সেই বন্ধু যদি বুঝতে পারে যে কোন কোনগুলো রেড ফ্ল্যাগস, তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে। প্রিভেন্টিভ ট্রায়ালস, অর্থাৎ রেগুলার ক্যাম্পাস ওয়েলনেস প্রোগ্রাম করা বিভিন্নভাবে। আচ্ছা, টিচার সেন্সিটাইজেশন, যারা ফ্যাকাল্টিজ আছেন তাদেরকে সেন্সিটাইজ করা, যে হ্যাঁ কারো কোনো সমস্যা হচ্ছে সেটা আমি কিভাবে বুঝবো, তাদের সাথে আমি কিভাবে বিহেভ করব, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন শিক্ষক হিসেবে ছাত্রর কোনো সমস্যা হচ্ছে, সেই ছাত্রকে সবার মাঝে তার সঙ্গে আমি কিভাবে ব্যবহার করব, তার সঙ্গে কথা কিভাবে বলবো, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখি আমরা থিওরি টু অ্যাকশন। এটা জাস্ট একটা কেস স্টাডি নিয়ে বলবো। ধরে নেওয়া যাক রাহুল 3rd ইয়ারে পড়ে। রাহুল মিসড আ ড্রিম প্লেসমেন্ট ইন্টারভিউ ডিউ টু আ প্যানিক অ্যাটাক। তার একটা প্যানিক অ্যাটাক হচ্ছে। এটা অনেক সময় হয়, দেখবে যখন আমরা খুব একটা, মানে আমি জানি এই ইন্টারভিউটা আমাকে ভালো করতেই হবে, খুব বেশি আমি ফোকাসড হয়ে যাচ্ছি, তখন কিন্তু এই প্যানিক অ্যাটাকটা এসে যায়, অনেক সময় অনেকের হয়। তো প্যানিক অ্যাটাকের জন্য সে ওটা মিস করেছে, একটা ইন্টারভিউ মিস করেছে, প্লেসমেন্ট ইন্টারভিউ। He has now stopped coming to the mess and ignoring all group text. তাহলে এর ক্ষেত্রে রেড ফ্ল্যাগ কি কি? প্রথম যেটা আমি বলছিলাম যে উইথড্রল,
কারোর সঙ্গে কথা বলছে না, নিজে ঘরের কোনায় বসে আছে বা হস্টেলে। আজকাল দেখবেন প্রায়ই আমরা দেখি এই যে বিভিন্ন সময় আইআইটিতে প্রায়ই সুইসাইড করছে ছেলে মেয়েরা, প্রায়ই খবরের কাগজে আসছে। শুধু আইআইটি কেন, বড় বড় অন্যান্য ইনস্টিটিউশন, সেখানে ছেলেমেয়েরা প্রায়ই দেখা যাচ্ছে যে সুইসাইড করছে, বা আমরা অনেক সময় খবর পাচ্ছি যে বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ ইস্যুস দেখা দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো এই উইথড্রল এবং আইসোলেশন, এটা একটা রেড ফ্ল্যাগ। লস অফ ইন্টারেস্ট, কোনো কিছুতেই ভালো লাগা নেই, কিছুই ভালো লাগছে না। আগে যেগুলো ভালো লাগতো, হয়তো বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালো লাগতো, হয়তো আমার ওটিটি দেখতে ভালো লাগতো, ওটিটিতে কিছু সিরিজ দেখতে ভালো লাগতো, বা গেম খেলতে, অনলাইন গেম খেলতে ভালো লাগতো, কিছুই ভালো লাগছে না। অ্যান্ড অলসো একাডেমিক অ্যাভয়েডেন্স। তো এইগুলো সবই রেড ফ্ল্যাগ। এখন একটা সুন্দর পিআর ফ্রেমওয়ার্ক আছে যেটাকে বলা হচ্ছে অ্যালগি। এ ফর অ্যাপ্রোচ। প্রথমে আমি যখন বুঝতে পারছি যে আমার বন্ধুর কোনো সমস্যা হচ্ছে, আমি কিন্তু স্লোলি তাকে অ্যাপ্রোচ করবো, কিরে তুই আসছিস না কেন, কি ব্যাপার, কি হয়েছে, অ্যাপ্রোচ। তারপরে লিসেন অ্যান্ড নন জাজমেন্টালি লিসেন। জাজমেন্টাল হলে হবে না। অর্থাৎ যখন ও বলছে দেখ আমি এত পড়াশোনা করলাম বা আমার রেজাল্টটা সেরকম ভালো হলো না, হ্যাঁ তুই সেইভাবে পড়াশোনা করিসনি, না, আগে শুনতে হবে ও কি বলছে, দেন গিভ সাপোর্ট, ইনফরমেশন, এবং এনকারেজ ফর টেকিং দি প্রফেশনাল হেল্প। সে যাতে প্রফেশনাল হেল্প নেয় তার জন্য তাকে এনকারেজ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা যারা বন্ধুরা আছো, বন্ধু হিসাবে তোমাদের কাজ হবে, ইয়োর রোল ইজ টু বি ব্রিজ হিসাবে কাজ করবে। তুমি কাউন্সিলর হচ্ছ না, কিন্তু তুমি একটা ব্রিজ। কাউন্সিলরের সাথে তোমার যে বন্ধুটি এই মুহূর্তে ডিস্ট্রেস অবস্থায় আছে তার সঙ্গে একটা ব্রিজ তৈরি করছো। সে যাতে অন্তত প্রফেশনাল হেল্পটা নিতে যায় সেটা তুমি ব্যবস্থা করছো। এবং এক্ষেত্রে দেখো যে কিভাবে আমরা করছি, বিভিন্ন ভাবে কিন্তু তোমরা এটা কোনো একটা যে রুলস আছে বা কোনো থিওরিটিক্যাল কিছু আছে যে এই কথা বলে ওকে ওর কাছে যেতে হবে, সেটা নয়। যেভাবে মনে হয় যে ওর সঙ্গে একটা কানেকশন তৈরি করতে পারি আমরা, সেইভাবেই কিন্তু করতে হবে, এবং খুব জেন্টলি, হাম্বলি কাজটা করতে হবে। আচ্ছা, এখানে একটা বলি, এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আইআইটি খড়গপুরের একটা ইনিশিয়েটিভ, এটা নিয়ে অনেক রকম বিতর্কও তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে ক্যাম্পাস মাদার্স, যেখানে স্টুডেন্টস অথবা যারা ক্যাম্পাসে আছে, এই যে আইআইটি খড়গপুর টু অ্যাড্রেস দি রাইজিং মেন্টাল হেলথ ক্রাইসিস অ্যান্ড স্টুডেন্ট সুইসাইডস অন ক্যাম্পাস। তারা এই ক্যাম্পাস মাদার কাদের কথা বলছেন এখানে? ক্যাম্পাস মাদার তারাই হবেন ফিমেল ভলেন্টিয়ার্স লিভিং অন দ্য ক্যাম্পাস। যে কোনো, সেটা হতে পারে টিচার, মানে ফ্যাকাল্টি হতে পারে, কোনো নন টিচিং স্টাফ হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু এখানে বিশেষভাবে যেহেতু নামটা ক্যাম্পাস মাদার, ফিমেল ভলেন্টিয়ারদের কথাই বলা হয়েছে। এবং এই ফ্রেমওয়ার্ককে কি বলা হচ্ছে? হার্টের মধ্যে এইচ ফর হেল্প, তাদেরকে হেল্প করো, এম্পাওয়ার করো, রেজিলিয়েন্টলি থ্রাইভ, আ মাদার্স টাচ ফর ক্যাম্পাস ওয়েলনেস। তো এই ইনিশিয়েটিভটা খড়গপুর আইআইটি নিয়েছে যদিও, কিন্তু এর অনেক দিক আছে, যেমন এখানে একদমই জেন্ডার বায়াসনেস এখানে চলে এসেছে। এবং এই নিয়ে আপনারা যদি দেখেন যে বিভিন্ন আলোচনা এগুলো নিয়ে চলছে, এর এগেনস্টে অনেক আলোচনা চলছে যে কেন শুধুমাত্র মাদার নামটা দেওয়া হলো, ক্যাম্পাস মাদার। অর্থাৎ ক্যাম্পাস ফ্রেন্ড হতে পারতো বা অন্য কোনো নাম হতে পারতো, কেন মাদার দেওয়া হচ্ছে সেটা আলাদা। কিন্তু এই ইনিশিয়েটিভটা আমি চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। এবার দেখুন, ওই যে আমি বললাম না যে আমি একদম আমার আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। একটা স্লাইড, ডেডিকেটেড স্লাইড, যেটা আমি বলবো যে তোমরা যাদের মনে হচ্ছে যে ইউ ক্যান টেক আ স্ক্রিনশট, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং
এই যে ফোন নাম্বারগুলো, এই ফোন নাম্বারগুলো কিন্তু নিজেরা নিজেদের ফোনে সেভ করেও রাখতে পারো। এটা মনোদর্পণের হেল্পলাইন, এখানে একটাই নাম্বার আছে। টেলিম্যানেসের অ্যাকচুয়ালি দুটো নাম্বার আছে, আমি এখানে একটা নাম্বার দিয়েছি, আর একটাও টোল ফ্রি নাম্বার আছে ওদের। তো এই নাম্বারগুলো যেটা আমি আমার প্রেজেন্টেশনে দিয়েছিলাম, জাস্ট এ মিনিট আমি সেটাও দেখাচ্ছি। টেলিম্যানেসের যেটা আমি দিয়েছিলাম যে দুটো নাম্বার, এই যে এখানে আছে আর একটা নাম্বার, এই যে দেখুন, এটাও একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো এই নাম্বারগুলো তোমরা যারা ছাত্রছাত্রী আছো, আজকে উপস্থিত আছো, যদি মনে করো তোমরা কিন্তু এই নাম্বারগুলো সেভ করে রাখো। যদি মনে করো, মানে তোমার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু তোমার বন্ধুর প্রয়োজন হতে পারে। সুতরাং তুমি কিন্তু ফ্যাসিলিটেটর হিসেবে তোমার বন্ধুকে কিন্তু এই নাম্বারগুলো জানাতে পারো যে সে কিন্তু এটা ফ্রি অফ কস্টে তোমরা এই নাম্বারে কাউন্সিলিং সার্ভিসও নিতে পারো। আর একটা যেটা, এই যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্ষেত্রে আমরা বলি হঠাৎ করে প্রচন্ড রাগ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ব্রিদিং এক্সারসাইজ যেটা আছে, এই ব্রিদিং এক্সারসাইজটা কিন্তু ভীষণ রকম উপকার। মানে আমরা আগে বলতাম না 100 থেকে পিছন থেকে নাম্বারিং করো, মানে যে কোনো ভাবে আমার মনটাকে ডাইভার্ট করা। যখন আমি ভীষণ রেগে গেছি, আর রেগে গেলে কিন্তু আমাদের নিজের মনের ওপর কন্ট্রোল থাকে না। আমি কিন্তু অনেক কিছু বলে ফেলি যেটা আমরা সাধারণ সময় রিগ্রেট করি, পরে গিয়ে আমরা রিগ্রেট করি, ভাবি যে ইস কেন বললাম, তখন রেগে গিয়ে বলে ফেলেছি। তাহলে আমরা যদি এই ধরনের এক্সারসাইজ করি, এটা কিন্তু আমাদেরকে ভীষণভাবে ফোকাস রাখতে সাহায্য করবে। কি বলে যে ভেরি সিম্পল, অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি সিম্পল এক্সারসাইজ। একটা ব্রিদিং টেকনিক, ইনহেল, আমি নিঃশ্বাস নিচ্ছি, হ্যাঁ, ইনহেল 4 মিনিটস, 4 গুনবো বা 5 গুনবো আমি। হোল্ড 1 2 3 4 5, 1 2 3 4 5, এক্সেল, দেন अगेन হোল্ড ইট। এইভাবে এখানে 4 বলেছি, 5 হতে পারে বা 4 হতে পারে, যেটাই হবে, মানে এক সময়টা আমার এক থাকবে। ইনহেল করছি, হোল্ড করছি, এক্সহেল করছি, হোল্ড করছি, अगेन ইনহেল করছি, হোল্ড করছি, এক্সহেল করছি, হোল্ড করছি। এই টেকনিকটা দেখবে যে যখন আমরা প্রচন্ড রেগে যাচ্ছি, কারোর উপর ভীষণ রেগে গেছি, তখন যদি আমি চেষ্টা করি যে না আমি এখন কোনো কথা বলবো না, এই রাগের মুহূর্তে আমি কোনো কথা বলবো না, তো আমরা কিন্তু এই এক্সারসাইজ করতে পারি। তো আমি একদম আলোচনার শেষেই চলে এসেছি। আজকে আমার যে বিষয়টা ছিল, আমি শুরু থেকেই যেটা বলেছিলাম যে শুধুমাত্র পড়াশোনা বা এটা খুব থিওরি নিয়ে আলোচনা একদমই নয়, পুরোটাই আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করি, এবং সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের কি ধরনের সুবিধেগুলো দেওয়া আছে, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেখানে ম্যান্ডেট কি বলা আছে, সেই অনুসারেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সাপোর্ট সিস্টেমটা রয়েছে। তো এই বিষয়গুলো সম্বন্ধে জানানোটাই আমার উদ্দেশ্য ছিল। আচ্ছা, তো ধন্যবাদ সকলকে শোনার জন্য, থাকার জন্য আমার সঙ্গে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের বা তোমাদের, তোমরা আমাকে করতে পারো। আমি প্রেজেন্টেশনটা এখানে স্টপ করছি। Thank you so much, madam, for your nice presentation. আইআইটি খড়গপুর প্রসঙ্গে আমার একটা মানে রিসেন্ট আপডেটস তার কথা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। এই লাস্ট 2026 এর যে আজ এই ধরুন 6টা 6 মান্থে রানিং চলছে, তো এর মধ্যেই আইআইটি খড়গপুরে কিন্তু 3টে সুইসাইড হয়ে গেছে অন ক্যাম্পাস। একদম, তো হ্যাঁ। আইআইটি খড়গপুরে বা আপনি একদম মানে
প্রকৃত বাস্তবটাকেই তুলে ধরলেন যে আইআইটি গুলোতেই বেশি এই সুইসাইডাল টেন্ডেন্সি বা এগুলো দেখা যাচ্ছে। আহ, পাশাপাশি আইআইটি খড়গপুরগুলো যেহেতু আমাদের মানে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে বলা চলে এক ধরনের হেরিটেজ ইনস্টিটিউট, তো একদম এগুলো যতটা বেশি হাইলাইটেড হয় বাকিগুলো কিন্তু বেশি হাইলাইটেড হয় না। এরকম আইআইটির মতো আরও দেশের বিভিন্ন প্রান্তে রুরাল এরিয়াতে বিভিন্ন রকমের মানে অনামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতেও কিন্তু আহ, প্রায়শই হচ্ছে। এবং এটা সব থেকে বেশি দেখা গিয়েছিল আমার যতদূর মনে পড়ছে যে ডিউরিং কোভিড পিরিয়ড। তো এবং তারপর থেকে আমাদের এই কোভিড পিরিয়ডের সময় থেকে আমাদের এই যে একটা ডিজিটাল মানে ডিজিটাল দুনিয়ার সাথে আমরা ঢুকে গেলাম, একটা রিল লাইফের মধ্যে ঢুকে গেলাম প্রত্যেকেই, তারপর থেকে কিন্তু এই টেন্ডেন্সিটা দিনের পর আরো দিন বেড়ে চলেছে। একদমই তাই। মানে আগে যেটা ছিল, আমি যেটা বলছিলাম, ধরুন আমরা যখন পড়াশোনা করেছি বা এই ডিজিটাল লাইফ বা প্রি কোভিড পিরিয়ড, সেই সময় কিন্তু আমরা অন্তত বন্ধুদের সাথে আলোচনা, বন্ধুদের সাথে কথা বলা এগুলো ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখি, আমি অবজার্ভ করি ভীষণভাবে যে কতগুলো মানে একই বয়সী ছেলে মেয়ে এক জায়গায় বসে আছে, প্রত্যেকের হাতে মোবাইল, কেউ কিন্তু কারোর সাথে কথা বলছে না, মোবাইলে কথা। এক্স্যাক্টলি। এবং এটা কিন্তু মানে তারা মাঠে যাচ্ছে, গ্রাউন্ডে যাচ্ছে, স্পোর্টস গ্রাউন্ডে যাচ্ছে, কিন্তু মোবাইলের মধ্যে এনগেজড, মানে ওখানে একদম লাফ ঝাঁপ হ্যাঁ, বা এবং মানে গ্রাউন্ড রিলেটেড যে স্পোর্টস বা গেমস সেগুলোর মধ্যে না, তারা গ্রাউন্ডে যাচ্ছে যাতে ওই বাড়ির লোকের কচকচানিটা না শুনতে হয়। একদম সেজন্য একেবারে একটা ওপেন স্পেসে গিয়ে তারা কিন্তু খুবই মানে এটা সত্যি কথাই যে এই জিনিসটা, এই টেন্ডেন্সিটা কিন্তু ভীষণভাবে আজকালকার যে ছাত্র সমাজ, শুধু ছাত্র সমাজ বলবো না, আমরা বাবা মা হিসেবে বা আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবেও কিন্তু অনেক সময় দেখেছি সবাই এক জায়গায় বসে আছি, প্রত্যেকে মোবাইলে দেখছে, বা বাবা মা ছেলে মেয়ে এক টেবিলে খেতে বসেছে, প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, কেউ কারোর সাথে কথা বলছে এক্স্যাক্টলি না। তাই। এই একটা রিসেন্টলি পরমব্রত চট্টোপাধ্যায়ের রিসেন্টলি কোনো একটা মানে আর্ট ফিল্ম টাইপের কিছু বেরিয়েছিল, আচ্ছা, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না সিনেমাটার। সেখানে এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে যে, এবং এটা শুধুমাত্র স্পোর্টস গ্রাউন্ডে গিয়ে হচ্ছে বা ওপেন স্পেসে গিয়ে হচ্ছে তা নয়, এটা কিন্তু একেবারে ফ্যামিলি এনভায়রনমেন্ট থেকেই স্টার্ট হচ্ছে। একদম ফ্যামিলিতেই তো হচ্ছে এটা। মানে এটা আমি বলছি না, ধরুন আমি অনেক যে বাইরে যাচ্ছি বা বিভিন্ন জায়গায় বা একটা হোটেলে খেতে গেছি ধরুন, সেখানেও দেখছি ফ্যামিলিতে সবাই মিলে বসে আছে, প্রত্যেকে কিন্তু মোবাইল দেখছে, যখন খাবারটা এলো তখন খাচ্ছে, আদারওয়াইজ নিজেদের ভেতরে যে ইন্টারাকশন এটা কিন্তু হচ্ছে না। আর একটা যেটা আপনি বললেন, যেমন কোটাও কিন্তু প্রায়শই আমরা এই কোটার খবরগুলো কিন্তু খুব আসে, দেখবেন যে কোটাতে যে আইআইটি বা মেডিকেলের জন্য যে হ্যাঁ, তৈরি হওয়ার জন্য যে ছাত্রছাত্রীরা যাচ্ছে, একটা ট্রিমেন্ডাস প্রেশারের মধ্যে থাকছে তারা। তো সেখানেও কিন্তু এই সুইসাইডটা, মানে গত বছরের আমার এই মুহূর্তে ঠিক পরিসংখ্যানটা বলতে পারবো না, কিন্তু বেশ মানে অ্যালার্মিং একটা সংখ্যা, যারা কিন্তু এই সুইসাইডটা করছে, মানে বিভিন্ন কারণে হয়তো সাকসেসফুল হয়নি, বা 2 বছর পর পর দিয়েছে, এবছরও সাকসেসফুল হবে না, এই আশঙ্কায় কিন্তু সুইসাইড করছে। আর একটা দিক আছে আমি বলবো, সেটা ভেরি রিসেন্টলি, খুব মানে কয়েক মাসের আগের ঘটনা আমি বলবো, যারা দেখেছেন কেআইআইটি আপনারা জানেন, কলিঙ্গ ইনস্টিটিউট অ্যাট ভুবনেশ্বরে এরকম পরপর হলো যে মেয়ে সুইসাইড করেছে। এখন তারপর যার জন্য আমি বললাম না, ওই যে সেক্সুয়ালিটি বা রিলেশনশিপ, এই বয়সটা এমন একটা, শুধুমাত্র পড়াশোনার চাপই কিন্তু নয়, মানে রিলেশনশিপের ফেলিওর, সেখান থেকে কিন্তু সুইসাইড করেছে। আচ্ছা, এবং পরে দেখা যাচ্ছে, আমি যে আরেকটা জিনিস সিনেমাটার কথা বলছিলাম সেই সিনেমাটার হ্যাঁ নাম হচ্ছে হাবজি গাবজি। এটা 2022 সালে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একটা বাচ্চা, ওর হ্যাঁ, বাচ্চাটাও হ্যাঁ, ভীষণ ভাবে এটা অ্যাকচুয়ালি মানে মডার্ন affected মেন্টাল হয়ে হেলথ যায়। ক্রাইসিসটাকে দেখানো হয়েছে। একদম একদম, হ্যাঁ হ্যাঁ, হাবজি এবং গাবজি। রিসেন্টলি যেটা ওই নিট পরীক্ষাতেও তো হলো, মানে নিট অ্যাসপাইরেন্ট যারা, একদমই তাই।
হ্যাঁ, নিট অ্যাসপারেন্টরাও তারাও তো মানে একটু সাইকোলজিক্যাল স্ট্রেস হচ্ছে বা এই কম্পিটিটিভ মার্কেটের ইয়েতে তারা তো এই কাজগুলোই করছে। একদম সেই জন্যই বলা যে এখন এই মানে আমি ভেরি রিসেন্টলিও দেখলাম যে এই যে টেলি কাউন্সিলিং সেশন অন্তত শুরুটা তো কিছু তো বলুক, কাউকে তো বলুক, প্রফেশনালদের কিছু তো বলুক, তার বন্ধুদেরও এটা নিয়ে যদি অ্যাওয়্যার করা যায় রেগুলারলি স্কুল মানে কলেজ স্কুল বা ইউনিভার্সিটি লেভেলেও, যে তোমরা তোমার যে বন্ধু তার যে রেড ফ্ল্যাগস গুলো সেটা যদি তুমি বুঝতে পারো ওর অসুবিধা হচ্ছে, সেখানে তুমি সাহায্যের হাতটা বাড়িয়ে দাও। তো এই জায়গাগুলো তো দেখতে হবে, মানে রেগুলার আমাদের সেই অ্যাওয়ারনেসটাও ওদেরকে দিতে হবে। এবং আমি দেখেছি যেহেতু এখন ছাত্ররা ভীষণভাবে মানে এই ডিজিটাল দুনিয়ার মধ্যে থাকে, ফলে ওরা কিন্তু ওই যে অনলাইন সার্ভিস, কাউন্সিলিং সার্ভিস হলো বা এই টেলি কাউন্সিলিং, এইগুলো কিন্তু অনেক সময় ওরা এক্সপ্লোর করে, মানে এটা ওদের কাছে অনেকটা সহজ মনে হয় যে আমরা কাউকে ফিজিক্যালি কারোর কাছে যাওয়ার আগে অন্তত প্রাথমিক একটা কাউন্সিলিং যদি হয় টেলি কাউন্সিলিং এর মাধ্যমে। সেই জন্যই আমার এই উদ্দেশ্যটা, আজকের যে আলোচনার উদ্দেশ্যটাই এটা ছিল। আচ্ছা, ছাত্রদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের কারুর যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমাদের সাথে বা করো আমাদের সাথে, ভালো লাগবে। বা এই আলোচনার মধ্যে থেকে তোমরা কি বুঝলে বা কি জানলে, কতটুকু মনে হয়েছে এটা তোমাদের জন্য উপযুক্ত হলো কিনা আলোচনাটা, সেটা নিয়েও যদি বলো তাহলেও ভালো লাগবে, যারা এখানে ছাত্রছাত্রী উপস্থিত আছো। সমাপন। নমস্কার ম্যাম, আমি আজকে একটু বাইরে রয়েছি, সেই জন্য কিছু কিছু শুনতে পাচ্ছি, কিছু কিছু পাচ্ছি না। তো বেশ বেশ, যতটুকু শুনলাম তো ভীষণ ভালো লাগলো, অত্যন্ত সমৃদ্ধ হলাম। এবং বিশেষ করে এই যে সাইট গুলোর নাম বললেন বা হেল্পলাইন নাম্বার গুলো বললেন, তো এত সুন্দর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তো কিছু কিছু জানতাম, আর বেশিরভাগটাই আমার জানা ছিল না। তো সমগ্র আলোচনাটা খুব ভালো লাগলো। আমি চাইবো যাতে এই ধরনের আলোচনা পরবর্তীতেও আয়োজকরা আয়োজন করেন। অনেক ধন্যবাদ সমাপন, খুব ভালো লাগলো। মানে আমি চাইছিলামই যে যাদের জন্য এই আলোচনা তাদের ভেতর থেকে অন্তত কিছু কথা শুনি বা কিছু কথা উঠে আসুক। হ্যাঁ, অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো এটাই বলবো। আমার এখানে যারা ছাত্রছাত্রী আছো প্রত্যেককেই বলবো, এবং সব সময় বলবো যে কোনো ধরনের অসুবিধা, শুধুমাত্র পড়াশোনা সংক্রান্ত না, তোমাদের যে বয়সটা, এই বয়সে অনেক রকম সমস্যা, অনেক কিছু মানসিক মানে চাপ অনেক দিক থেকে তোমরা ফেস করো। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হেল্পলাইন বা তোমার বন্ধু যাকে তুমি বিশ্বাস করতে পারো সেরকম বন্ধুকেও কিন্তু তুমি নিতে পারো। বুঝতে পেরেছো? তো ঠিক আছে, ভালো থেকো সবাই, অনেক ধন্যবাদ। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, সুমিত প্লিজ। হ্যাঁ, সুমিত। আমি তো পুরো ক্লাসটা করতে পারি, এই মাত্র রুমে এলাম। তো এই সুইসাইড যে যখন আলোচনা হচ্ছিল তো ভাবলাম বলা দরকার। এখন এই যে সুইসাইড হচ্ছে, এটা মানে সুপ্রিম কোর্ট থেকে একটা কমিটি গঠন করেছিল, যেটা জেএনইউ গিয়েছিল। তো জেএনইউ তে সুইসাইড হয় না। আচ্ছা, হত্যা বলতে মনে হয় অনেক কম। তো ওখানে মানে কি জন্য কম হয় তার জন্য তারা ওখানে গিয়েছিল, কি কি স্টুডেন্ট আর প্রফেসরদের কি রকম রিলেশন, স্পোর্টস এর কি মানে ওখানে কিভাবে কেন এত কম হচ্ছে তার জন্য ওরা গিয়েছিল। তো সেখানে উঠে এসেছিল এই খড়গপুরের নাম, যে ওখানে অনেক বেশি হচ্ছে, কি জন্য হচ্ছে, কিন্তু আমি তখন কিছু জানতাম না। তার এই মোটামুটি 1-1.5 মাস পর আমার একটা বন্ধু ঝাড়গ্রামের আছে, তো ওনার শরীর খারাপ হয়, ওনাকে পৌঁছাতে আমি ঝাড়গ্রামে গিয়েছিলাম। তো আইআইটি খড়গপুরের ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর বাবা এসে নিয়ে গিয়েছিল। তো ওর বাবা আমাকে তখন বললো, ওর বাবা ওখানেই কোনো ডক্টরের কোনো ইয়েতে আছে যে সুইসাইড গুলো হয় ওগুলো পোস্টমর্টম করে উনি। ও আচ্ছা আচ্ছা। তো উনি বলছেন, জানি না কতটা সত্য এর মধ্যে আছে, উনি বলছেন যে আমাদের মানে যে সুইসাইড গুলো হয় সব ওদের পোস্টমর্টম করতে দেওয়া হতো না, কিছুগুলো ওই যেত ভেতরে,
তারপর ওরা যেটা বলতো সেটা লিখে দিয়ে মানে বার করে নিয়ে চলে যেত। সেগুলো অনেক কন্ট্রোভার্সি থাকে, অনেক কিছু আছে হয়তো ভেতরের, কি আছে না আছে যাই হোক, কিন্তু মানে যে চলে গেল সে তো চলেই গেল, এটা অত্যন্ত আফসোসের বিষয়। অনেক সময় দেখা যায় যে, যেরকম আমি বললাম যে KIIT-র ওই মেয়েটির কথা, সে কিন্তু কাউকে জানায়নি, শি ওয়াজ প্রেগন্যান্ট দ্যাট টাইম, এবং সে মানে পরে জানা গেল যে তার পরিবার খুবই অর্থোডক্স একটা ফ্যামিলি, অথচ তার যারা বন্ধু তারাও কিন্তু জানতে পারেনি যে ওর এই কন্ডিশন হয়েছিল। তো বিভিন্ন কারণে, শুধুমাত্র যে একাডেমিক প্রেশার সেটাই নয়, অন্যান্য বিভিন্ন কারণ থাকে, যে কারণগুলোই কিন্তু আজকের দিনে এই সুইসাইডাল মানে টেন্ডেন্সি বা এইগুলো কিন্তু অনেক বেশি বেড়ে গেছে বা বেড়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আছে সেটাই। আর সেই জন্যই বলবো, ভালো লাগলো সুমিত। আমাদের সুমিত নিজে JNU এর স্কলার, ও আচ্ছা আচ্ছা, বাহ, এবং পুরুলিয়ারই ছেলে। ও বাহ, খুব ভালো সুমিত, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন আমাদের সাথে, খুব ভালো লাগলো শুনে সত্যি। আর এটা সত্যি জানার আগ্রহ রইল যে JNU-তে কি ধরনের পড়াশোনা বা পরিকাঠামোটা কিরকম, যে যার জন্য হয়তো সেই প্রেশারটা তারা মানে ফিল করে না, সেটা হতেই পারে যে সেই কারণে ওখানে হয়তো যেটা বলছেন যে সুইসাইডাল রেট এগুলো কম। তো নিশ্চয়ই সেই পরিকাঠামোটা জানার আগ্রহ রইল। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের, একটা প্রশ্ন করব। হ্যাঁ ম্যাডাম প্লিজ। একটা প্রশ্ন করব অন্তরাকে, অন্তরা ম্যামকে একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন। বলছি যে এখন তো আমাদের ন্যাক থাকে বা তখন আমরা সাপোর্ট মানে স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম সবকিছু দেখাই, আমাদের বা দেখাতেই হয় যে এই আমাদের ব্যবস্থা আছে ফর স্টুডেন্ট সাপোর্ট, বা হয়তো বেস্ট প্র্যাকটিসেস আমাদের এইসব হয়, কাউন্সিলিং আছে, গাইডেন্স কাউন্সিলিং সেল আছে বা এইসব আছে। কিন্তু আমার একটা প্রশ্ন, কারণ মানে যেহেতু আমরা সবাই মিলেই যেহেতু হায়ার এডুকেশন মানে ইয়েতে রয়েছি, উজ্জ্বল বাবু রয়েছেন, সবাই আমরা একসাথে রয়েছি, তো হায়ার এডুকেশনে যখন রয়েছি, সেই হায়ার এডুকেশনে আমার মনে হয় যে এতগুলো সিস্টেম তুমি জানিয়েছো, মনোদর্পণ, তারপরে টেলিমানস, এগুলো তো সব আমরা সাইটে দেখি বা ইয়ে করি, সবাই এইগুলো সবকিছুতে অ্যাপ্রোচ করতে পারে না, মানে করে না। কারণ হচ্ছে যে আমি বলে ফেলবো বা আমার কোথায় তথ্যটা যাবে, বন্ধু তো মোটেই নয়, মানে খুব কম পক্ষে একটা বন্ধু পাওয়া যায়, কারণ বন্ধু তো বন্দুক হয়ে যায় পরে। তো এবার এই কথাটা, এবার বাড়িও অনেক সময় বোঝে না বা সাপোর্ট সিস্টেম পায় না। তাহলে যদি আমি ইনস্টিটিউশনে থাকি, যেরকম ইনস্টিটিউশনই হোক না কেন, সেই ইনস্টিটিউশনের কি ধরনের এরকম হায়ার এডুকেশনে, যেখানে আমরা তারা পোস্ট গ্রাজুয়েশন করে চলে আসছে, প্লাস আবার একটা UG/PG করছে, এরকম ধরনের ইনস্টিটিউশনস গুলোতে কি ধরনের, ধরো দুটো তুমি আমাকে অ্যাকাউন্টেবিলিটি বলো তো, যে মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি, মানে আমি মানে বুঝতে পারছি, এটা একটা আলোচনার মধ্যে আমাদের, হ্যাঁ আমাদের আলোচনার মধ্যে, যে তাহলে আমাদের কি ধরনের অ্যাকাউন্ট, একটা ফ্যাকাল্টির দিক থেকে বা ইনস্টিটিউশনাল লিডারশিপের কথা বা কিছু, কি দুটো অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে যাতে আমরা এই এত বড় স্টুডেন্টদেরকে মেন্টাল হেলথের দিকে নিয়ে গিয়ে তাদেরকে ভালোভাবে তৈরি করতে পারি। দেখো শুধু ন্যাককে দেখানোর জন্য নয়, মানে আমার একটা সময় মনে হয় আমাদের স্টুডেন্ট হেল্পলাইন নাম্বার আছে। হ্যাঁ, এটাও তুমি নিশ্চয়ই জানো, অনেক কাউন্সিলাররা আছে, দে টেক অ্যাডভান্টেজ অফ মেনি থিংস ইত্যাদি। তো এই সবগুলো তাহলে এরা কোথায় যাবে যখন সবাইকার তো আর মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেম নেই। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট না করে দেওয়া যেতে পারে, মাইন্ড ম্যানেজমেন্ট সিস্টেম তো সবাইকার থাকে না। তাহলে অ্যাকাউন্টেবিলিটিতে তাহলে ইনস্টিটিউশন কিভাবে দেখাতে পারে? খুব সূক্ষ্মভাবে, খুব মানে কষ্ট হয় তখন ওদেরকে দেখলে। তাহলে আমরা কি করতে পারি গো? দেখো আমার যেটা মনে হয়, একটা প্রথমত হচ্ছে যে ইনস্টিটিউশনের পক্ষ থেকে যদি শুধুমাত্র খাতায় কলমে ন্যাককে দেখানোর জন্যই আমরা হেল্পলাইন নাম্বার রাখছি বা সেটা না করে, যদি ডেডিকেটেড কিছু ফ্যাকাল্টিস আমাদের মধ্যে থেকে তারা যদি বা ধরো ইনস্টিটিউশন, আমাদের সাইকোলজিস্টও আছেন যারা মানে এই সাপোর্টটা দিতে পারবেন, এছাড়াও মানে প্রফেশনালি
কোয়ালিফাইড না হয়েও তো কিছু জন থাকেন যাদের কাছে ছাত্ররা হয়তো অনেক মানে সরাসরি বলতে পারে। তো সেই রকম একটা আমার মনে হয় সেল হয়তো সপ্তাহে একটা দিন বা মাসে 2 দিন আমরা বসলাম, যেখানে ছাত্ররা যদি নিজে থেকে আসে, তো সেটা একটা হতে পারে, করতে পারি আমরা। আর একটা আমার যেটা মনে হচ্ছে যে একটু রেগুলার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা কিন্তু খুব বেশি আমাদের করা হয় না। মানে একাডেমিক দিক থেকে এতটাই আমরা ওভারবার্ডেন হয়ে রয়েছি, এখন আরো এনইপি এসে গিয়ে মানে ইউজির এত রকম কোর্স, এত কিছু প্রোগ্রাম, তো সেইগুলো করাতে গিয়ে হয়তো অনেক সময় আমরা রেগুলারলি এটা এই ধরনের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং আমার কলেজ বা আমার ইউনিভার্সিটি থেকে আমি কি ধরনের সাপোর্ট আমরা দিতে পারি, তোমরা কোথায় আসতে পারো, এবং তার সাথে সাথে ওই যে কনফিডেন্সিয়ালিটিটা তোমার মেনটেন হবে, এটাও তাকে কিন্তু বোঝানো। এই জিনিসটা যদি আমরা রেগুলারলি করতে পারি, ছাত্রদের কাছে পৌঁছাতে পারি। এখন আমরাও কিন্তু সবসময় ছাত্রদের কাছে পৌঁছতে পারি না, মানে আমি বলছি আমাদের ওপেন ইউনিভার্সিটি সিস্টেমে বলছি, যে সবসময় আমরা হয়তো আমাদের ভাস্ট একটা ছাত্র পৌঁছাতে পারি না, কিন্তু সেটা যদি আমরা রেগুলারলি করতে পারি, আমার মনে হয় যে কিছুটা অন্তত যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তারা অন্তত শুনবে যে দেখি তো কি আলোচনাটা হচ্ছে। তো সেখান থেকে যদি, এবং আমরা যদি এটা তাদের মনের মধ্যে আনাতে পারি যে কনফিডেন্সিয়ালিটি মেনটেন হবে এবং নন জাজমেন্টাল হবে, তুমি যা বলবে সেটা নন জাজমেন্টালি আমরা কিন্তু শুনবো, তো সেই জায়গাটা যদি করতে পারি, বিশ্বাসটুকু অর্জন করা, তবেই কিন্তু ছাত্ররা আসবে। এই যে ঘটনাগুলো হচ্ছে, সেই ঘটনা বেশিরভাগই কিন্তু কাউকে বলতে পারছে না, পরে জানা যাচ্ছে বাড়ির লোক, বন্ধু কেউই জানে না, বা বন্ধুরা হয়তো কিছুটা বুঝতে পেরেছে যে সে হয়তো মিশছে না বা সেইভাবে ইন্টারঅ্যাক্ট করছে না কিছুদিন ধরে, বিগত কয়েকদিন ধরে, সেটা হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, কিন্তু তারা কিন্তু বলতে পারছে না। তো এই আমার মনে হয় এই অন্তত একটা রেগুলারলি যদি আমরা একটা ইয়ে করতে পারি, যে এই ধরনের ওয়েবিনার করতে পারি ছাত্রদের জন্য, আমার ডেডিকেটেড ছাত্র যারা আছে তাদের জন্যই করি, তো সেটা যদি করতে পারি, আর তার সাথে সাথে যদি অন্তত মাসে, আমরা প্রত্যেকেই ওভারবার্ডেন জানি, তবুও যদি মাসে 1 বা 2 দিন ডেডিকেটেড আমরা মানে একটা করে সিটিং, ছোট করে একটা ডিসকাশন, একটা এটা যদি বুঝতে পারি, এবং আমরা দেখুন আমরা যখন ক্লাস নিচ্ছি আমরাও কিন্তু বুঝতে পারি ছাত্র সমস্যা, যে ওর একটা সমস্যা আছে, তো ওকে যদি আমি আলাদা করে ডেকে নিয়ে কথা বলতে পারি আলাদাভাবে, ক্লাসের পরে এসো তোমার সাথে একটু কথা বলবো, বা সেটা যদি আমরা উদ্যোগ নিয়ে কিছুটা, অনেক সময় একটা অ্যাসোসিয়েশন দরকার পড়ে, একটু কাছে ডাকা দরকার পড়ে, একদম, মানে না হলে কিন্তু ওর যে একলা বোধ করে, হ্যাঁ একলা বোধ করছে, এবং সবসময় ফ্যাকাল্টি, একজন টিচার, তার সাথে একজন ছাত্র বা ছাত্রী কিন্তু সহজ হতে পারে না, মানে খুব সহজে যে অ্যাপ্রোচ করবে আমার কাছে এসে, সেটা নাও হতে পারে, কিন্তু উল্টো দিক থেকে আমি যদি তাকে ডেকে নিই, একটু যদি সময় দিয়ে তার সাথে বসি, কথা বলি, কিছুটা অন্তত তার ভেতর থেকে আমি বের করতে পারবো। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে এই জায়গাগুলো বোধহয় আজকের দিনের ফ্যাকাল্টি, আমি নিজেও একজন ফ্যাকাল্টি, তবুও বলছি যে আমরাও হয়তো অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত থেকে অনেক সময় কিন্তু আমরাও ইগনোর করতে বাধ্য হই, যে না ওর অসুবিধা বোঝা যাচ্ছে, ক্লাসে বুঝেছি, কিন্তু সময় নেই, আমি যে ওকে ডেকে নিয়ে আলাদা করে নিয়ে কথা বলবো, সেই সময়টা আমাকে বের করে নিতে হবে। আমরা যদি এটাকে একটা মানে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনাল পলিসি যদি একটা তৈরি করে নিতে পারি, তাহলে মনে হয় যে সুবিধে হবে, মানে শুধু খাতায় কলমে হেল্পলাইন নাম্বারটা না রেখে, এটাই বলবো, আমার এটা মনে হয়েছে আর কি। একদম এটা খুবই দরকার, মানে একটা রেগুলার একটা না হলেও যদি অন্তত ওয়ান্স ইন অ্যাট লিস্ট 2-3 মান্থসের মধ্যে যদি একটু কাছে ডাকা যায়, বসানো যায়। আরেকটা জিনিস জানি না, আমার মনে হয় যেমন আমাদের ছোটবেলায় যেমন পেরেন্ট টিচার মিটিং হতো, বাচ্চা ক্লাসে দুষ্টুমি করলো, বাবা মাকে ডাকো, কিছু জানো তো অনেক সময় অনেকেই থাকে বাবা মারা ইগনোরেন্ট থাকে, বা তাদের বিয়ে হয়ে গেছে না, একটা কলেজে যখন ওরা উঠে যাচ্ছে না, যে বললাম কলেজ মানে একটা গোল্ডেন এরা মনে হয় শুরুতে, আমি একদম ফ্রি এখন, এবং বাবা মারাও ভাবে হয়তো অনেক সময় যে ও তো এখন বড় হয়ে গেছে, সেফ ডিপোজিট হয়ে গেল, হ্যাঁ মানে এখন আর সেইভাবে খোঁজ খবর হয়তো রাখা হয় না বা যায় না রাখা,
রাখছেন না, সেটাও হয় অনেক সময়। হ্যাঁ, অনেক সময় ইনভলভ আর করা। ওরাও বলতে চায় না অনেক কিছুই। তোমরা বোঝো না। বেশিরভাগই আজকালকার যারা হয়তো বাড়ি ঢুকলো দরজা বন্ধ করে নিজের মতন পড়াশোনা করছি বা নিজের মতন আছে, আমাকে ডিস্টার্ব করে। বেশিরভাগই ধরুন আমি আমার যে কলিগ তাদের ছেলে মেয়েদের কথা যখন শুনি, মানে তারাও তো এই জেনারেশনের মধ্যে পড়ছে, এখনকার জেনারেশন, তো ওই একই কিন্তু প্রত্যেকে বলে যে ও তো অত কথা বলতেই চায় না, থামো তো, তুমি বুঝবে না, আমি আমার কাজ করছি। এবং সারাক্ষণ হচ্ছে তারা কিন্তু স্ক্রিনে মগ্ন, হয় সে ল্যাপটপে হোক, হয় সে হাতের মোবাইল ফোনই হোক, মানে স্ক্রিনের মধ্যে কিন্তু তারা সব সময় থাকছে, মানে স্ক্রিন টাইমটা অনেক অনেক বেশি। তো এই সবগুলোই তাদের জন্য কিন্তু আমার তাদের মনে হয় না যে একটা ফোমোতে তারা ভোগে, একটা ফোমোতে ভোগে, তার ফলেই তার স্ক্রিনে থাকতেই হয়। এটা, এবং ওই যে যার জন্য ওই যে এইগুলো বোধহয় আমাদের সঙ্গে প্রফেসর দত্ত রায় আছেন, উনি আরো ভালো এইগুলো নিয়েই কাজ করছেন, উনি ভালোই এগুলো বলতে পারবেন, কাজ করছিলেন। এবং খুব মানে শর্ট অ্যাটেনশন স্প্যান এখনকার, দেখবেন মানে সবার, কেউ কিন্তু খুব অনেকক্ষণ ধরে একটা জিনিসে, যেহেতু ওই রিলস দেখছে বারবার, 2-4 সেকেন্ডের ওই রিলস গুলো দেখছে, ফলে যে একটা কন্টিনিউয়াস অ্যাটেনশন বা অ্যাটেনশন স্প্যানটাও কিন্তু অনেকটা কমে গেছে। হ্যাঁ স্যার, কিছু বলছিলেন? হ্যাঁ, আমি নিজে আইআইটির ছাত্র, তো আইআইটিতে কিভাবে পড়াশোনা করানো হয় সেগুলো সমস্ত দেখেছি, তারপরে আইএসআই, তারপরে আরো অন্যান্য সব জায়গা। আইআইটি নিয়ে যেটা আমার অবজারভেশন, সেটা যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে স্টুডেন্ট গুলো ওখানে জয়েন করে, প্রথম ক্লাসে এসেই তারা মনে করে আমি অবসোলেট হয়ে গেছি। মানে আমি যা এখানে পড়ছি, ধরো আমার ক্লাস টিচার মানে প্রথম পড়াচ্ছেন বি ইকুয়াল টু ফাংশন অফ পি ইন্টু ই, এইভাবে ওনারা স্টার্ট করলেন, তার মানে একটা ইকুয়েশন দিয়ে স্টার্ট করছেন। এবার অর্গানাইজেশনাল সাইকোলজি উনি পড়াচ্ছেন পুরোটা ইকুয়েশনের উপর ভিত্তি করে। তো এই যে লেভেলটা তো তোমাকে রিচ করতে হবে, তার জন্য ইউনিভার্সিটির দরকার হচ্ছে সেইভাবে ছেলে মেয়েদেরকে তৈরি করা, যেন তারা আইআইটিতে গিয়ে এইভাবে তাদের মধ্যে যেন ফ্রাস্ট্রেশন না আসে। সেকেন্ড পয়েন্ট আবার এটাও বলছি, আমি রিসেন্টলি একটা ইন্টার্নশিপ দিচ্ছি অন চন্ডালিকা। চন্ডালিকা ইন্টার্নশিপটা দেখছি, চন্ডালিকাতে কিভাবে স্ট্রেসটাকে তৈরি হচ্ছে এবং স্ট্রেসটা কিভাবে সেখানে ম্যানেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই সমস্ত জিনিসগুলো সবই কিন্তু স্টুডেন্টরা শিখছে। এবার এই স্টুডেন্টদেরকে যখন আমি স্ট্রেস ম্যানেজমেন্ট শেখাচ্ছি, তখন কিন্তু আমি তাকে কোনো ইউস্ট্রেস ডিস্ট্রেস এই সমস্ত থিওরি দিয়ে পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি তাদেরকে রবীন্দ্রনাথের যে নাটক, গীতিনাট্য রয়েছে চন্ডালিকা, তার মাধ্যম দিয়ে। এবার চন্ডালিকার মাধ্যম দিয়ে ওরা শিখতে পারছে কাকে সেলফ আইডেন্টিটিটা বলে, সেলফ আইডেন্টিটিতে কি ধরনের ক্রাইসিস তৈরি করে, সেই ক্রাইসিস গুলো কি করে আবার তারা হ্যান্ডেল করতে পারে। সুতরাং আমার যেটা মনে হয়, টিচিং পেডাগোগি ইজ ইম্পর্টেন্ট, দুটো ক্ষেত্রেই টিচিং পেডাগোগি ইম্পর্টেন্ট। এখন ধরুন আইআইটিতে গিয়ে যদি ওইভাবে পড়ানো হতো যেভাবে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের পড়ানো হয়, সেইভাবে যদি আইআইটিতে পড়ানো হতো, তবে আইআইটির প্রফেসর তার মনে হতো যে আমাকে অনেক নিচে নামতে হচ্ছে, আমার যে পড়ানোর স্ট্র্যাটেজি, সেই পড়ানোর স্ট্র্যাটেজি থেকে আমি অনেক নিচে আমাকে নামতে হচ্ছে, তারপরে আমাকে তুলতে হবে। এতটা নিচে নামলে তার পক্ষেও কিন্তু স্ট্রেস, ফলে টিচারদের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু বার্ন আউট হবে। আবার যদি টিচার ওই নিচের দিকে না নামে, তবে স্টুডেন্টরাও সেটাকে ক্যাপচার করতে পারবে না, সেটাও একটা সমস্যা। সেই জন্য এই ছেলে মেয়েদেরকে যখন আমরা তৈরি করব, এমন ভাবেই তাদের তৈরি করব যেন তারা সেই আইআইটি যে লেভেলটা চাইছে সেই লেভেলটাকে যেন টাচ করতে পারে, অথবা আইআইটিতে জয়েন করবার পর কোনো ক্লাস করার আগে তাদেরকে আলাদা করে কোনো কোচিং সিস্টেমের ভেতর দিয়ে তাদেরকে তখন নিয়ে যেতে হবে, নিয়ে গেলে তখন সেটা হবে।
সুতরাং সবসময় আমি স্টুডেন্ট বা গার্জিয়ান তাদের উপরে দায়ী করব না। নিশ্চয়ই স্যার, আমাদের আমার মনে হয় টিচিং পেডাগোজি ইজ ইম্পর্টেন্ট। একদম ঠিক, সঠিক বলেছেন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একদম। থ্যাংক ইউ উজ্জ্বল, তুমি যেভাবে অর্গানাইজ করছো খুব ভালো লাগছে। আর ম্যাডাম এত সুন্দর পড়ালেন, আমি ভাবছিলাম যে স্টুডেন্ট সেন্ট্রিক যদি একজন মানুষ হয় তিনি এইভাবে পড়াবেন, আর স্টুডেন্ট সেন্ট্রিক মানুষ না হলে তিনি তো একটা নোটের মতো করে পড়াবেন। সমস্ত কিছু পয়েন্ট খুঁজে খুঁজে, এমনকি মনোদর্পণ, তারপর মানুষ, সমস্ত কিছুকে নিয়ে এসে উনি এমনকি ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছেন। সব রকম সাপোর্ট সিস্টেম যা যা আছে সেগুলো সব উনি প্রোভাইড করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার এই পড়ানোটা। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, সত্যি তাই। অনেক ধন্যবাদ, এটা অনেক মানে বড় পাওনা ভালো লাগলো আপনারা বলছেন, এটা সত্যি। এবং আমি সত্যি এটা চেষ্টাই করেছিলাম, যেহেতু এই টপিকটা আমি ভেবেছি, আমাকে উজ্জ্বলবাবু বলেছিলেন যেটা মানে ছাত্রদের জন্য খুব উপযুক্ত হবে আজকের দিনে, তো সুতরাং সেটা নিয়ে মানে দেখতে দেখতে আমি ভাবলাম যে এই বিষয়গুলো জানানো দরকার, যখন একটা প্ল্যাটফর্ম পাওয়া গেছে ছাত্রদের জন্য প্ল্যাটফর্ম, তো সুতরাং নিশ্চয়ই এটা জানানো দরকার। আর আপনাদেরকে সঙ্গে পেয়ে আরো ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর আবার বলবো উজ্জ্বল বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে সরাসরি আপনার সাথে পরিচয় নেই, পাপিয়া বা পরিমল ওদের থেকে শুনেছি বা জেনেছি, তো সুতরাং আপনি যে মানে আমার সাথে যোগাযোগ করেছেন, আর আমি একটু বাইরেও ছিলাম, আমি অ্যাকচুয়ালি পরশুদিনই ফিরেছি, বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, তো খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। পরবর্তীকালেও যদি কখনো কোনো মানে কাজে আসি তো নিশ্চয়ই যোগাযোগ করবেন। একদম। অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে, এবং ডক্টর মৌসুমী বড়াল ম্যাডাম, এবং সর্বোপরি অধ্যাপক দেবদুলাল দত্ত রায় স্যার, যিনি নিজে স্বয়ং নিবিড় মনোবিজ্ঞানের সাধক, এবং যেভাবে উনি এই আরপ্রিতে অর্থাৎ রাবীন্দ্রিক সাইকোথেরাপি রিসার্চ ইনস্টিটিউট ট্রাস্ট দিয়ে যেভাবে মানে নিত্য নতুন বা অভিনব উদ্যোগ নিচ্ছেন, এগুলো আমাদের কাছে প্রেরণা। বৈঠকিকে উনি মানে প্রতিনিয়ত প্রেরণা দান করে থাকেন, এবং আপনাদের আশীর্বাদকে সম্বল করেই আমরা আমাদের এই বৈঠকির মানে পথে অভিযাত্রী আর কি। যাই হোক, আপনাকে ডক্টর অন্তরা চৌধুরী ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত সুন্দর করে আজকের এই সেশনটা কমপ্লিট করার জন্য। এবং আপনি যেভাবে মানে মনোবিজ্ঞান বা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে যেভাবে আমরা বিভিন্ন পোর্টাল বা এই টেলিমানুষের মতো বিষয়গুলোর সাথে কমিউনিকেট করে নিজেদেরকে মানে প্রবলেম সলিউশন পাওয়ার চেষ্টা করব, এই যে ইনফরমেশন প্রোভাইডের যে জায়গাগুলো। এবং আমি তো আজকের এই সেশনের পরে আমি মানে সেশনটা চলতে চলতেই ভাবছিলাম যে আমার কলেজেও তো আছে মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং সেল, তো আমারই হঠাৎ করে মনে হলো যে আগে আমি রিসেন্টলি মানে নতুন সেশন যেহেতু ঢুকবে স্টুডেন্টরা নতুন সেশনে, আমি সবার আগে যে কাজটা করব, চারিদিকে একটা ওই ইন্টারনাল কোনো টিচারের ফোন নাম্বার দিয়ে, এক্সপার্ট কোনো ফোন নাম্বার মানে টিচারের ফোন নাম্বার দিয়ে চারিদিকটা পোস্টারিং করে ভরাবো আগে। মানে এটা হবে আমার ফার্স্ট ইনিশিয়েটিভ। মানে যে কোনো স্টুডেন্ট একটা ভালো একটা ট্যাগ লাইন দেবো, সেই ট্যাগ লাইনের নিচে থাকবে কল দিয়ে নাম্বার, যাতে মানে হয়তো সবাই প্রয়োজন মনে করবে না, কারোর মনে তো দাগ কাটবে, এবং সেটাই হবে শুরু। এটা আমারই ওই মানে আপনার এবং মৌসুমী ম্যাডামের ওই আলোচনা চলতে চলতেই আমার মানে স্ট্রাইক করলো মাথায় যে এই বিষয়টা আমাকে করতে হবে। পরবর্তীকালে আমরা মানে আমি এখান থেকে যদিও মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং যে সেলটা রয়েছে আমি সেখানে অ্যাজ এ মেম্বার হিসেবে রয়েছি,
কিন্তু সেইভাবে কোনো উদ্যোগ আমি দেখতেও পাই না, বা যেটুকু উদ্যোগ নিই সেটা আমার তরফ থেকেই নেওয়া হয়। আমি চেষ্টা করি সেটা নেওয়ার, কিন্তু সেটাকে আরো বেশি ফ্রুটফুল করে তুলতে হবে, এটাও মানে আমাকে ভাবালো নতুন করে। কারণ প্রতিনিয়ত যেভাবে ছাত্রছাত্রীরা, গতকালকে একটা ঘটনা ঘটে গেল, মানে যেটার জন্য আমি নিজেই অনুতপ্ত বোধ করছি, এবং আচ্ছা। নিজেকে মানে নিজের ফেলিওর মনে হচ্ছে এটা খুব বড়। মানে এক্সাম চলছিল, এক্সাম চলাকালীন একটা এত বড় অনভিপ্রেত ঘটনা ঘটে গেল, যেটা ওহো! মানে এখন ওই নকল করাটা কিন্তু কোনো অনভিপ্রেত ঘটনা নয়। নকল করাটা একটা সেই সার্বজনীন অধিকারের মতো পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেল অন্য জায়গায়, অ্যাটেন্ডেন্স শিট নিয়ে একটা ব্যাপার হয়ে গেল। তো সেখানে আচ্ছা। ওই গোটা ক্লাসরুমে একটা স্টুডেন্টকেও স্বীকার করাতে পারলাম না যে কাজটা কে করেছে। তার জন্য যত রকমের পোলাইটনেস দেখানো দরকার, যত রকমের আহ, মানে ভালো মানুষই দেখানো দরকার, সব রকমটাই দেখানো হলো। শেষমেশ ভয়ও দেখানো হলো, কিন্তু কেউ আর স্বীকার করলো না। এবং আমরা টিচাররা, কয়েকজন টিচার মিলে আমরা আইডেন্টিফাইও করলাম যে ঘটনাটা কাদের দ্বারা ঘটেছে। তো আচ্ছা। ফাইনালি এখন ওইভাবে তো আমি তো আর কাজটা করতে দেখিনি কাউকে। হ্যাঁ, ফলে মানে আপনি তো এবার সেটা আমি পাচ্ছেন ভাবলাম না। যে এইভাবে যদি কাউকে আমি হঠাৎ করে ব্লেম করে দিই ওই প্রমাণের ভিত্তিতে, সেটা কিন্তু তার মেন্টাল হেলথকে হয়তো পরবর্তীকালে কোনো একটা সমস্যায় ফেলতে পারে, এবং সে হয়তো বেশি সেন্টিমেন্টাল হয়ে বা বেশি আবেগপ্রবণ হয়ে একটা কোনো মানে অন্যরকম আচরণমূলক কোনো সিদ্ধান্ত নিল, যার ফলে সেটা পরবর্তীকালে আরো বেশি মানে পরিস্থিতিটাকে আরো বেশি সমস্যাবহুল করে তুলবে। এর ফলে এরপরে যে ঘটনাটা ঘটলো, আহ, সমস্ত স্টুডেন্টরা বেরোচ্ছে, আমিও বেরোচ্ছি। আমি তাদেরকে দেখে দাঁড়ালাম, যা মানে যে সমস্ত স্টুডেন্টরা নিজের ভেতরে ভেতরে অনুতপ্ত বোধ করছে আর কি, অনুশোচনা বোধ করছে, তারা একটা জায়গায় জটলা হয়ে আছে। আমি স্বেচ্ছায় সেখানে গিয়ে দাঁড়ালাম। কি ব্যাপার স্যার, ব্যাপারটা তো ভালো হলো না, এবং আপনি ঠিক করলেন না আমাদের আলাদা করে বাইরে ডেকে নিয়ে গিয়ে, সবাই ভাবছে আমরাই করেছি। আমি বললাম, আমি কি কাউকে একজনকে ডেকে নিয়ে গেছি? একজনকে নয়। তার মানে তোমাদের এখান থেকে কেউ আইডেন্টিফাই হলো না যে, মানে উল্টে আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছি যে সোমবার গিয়ে আমাকেই ক্ষমা চাইতে হবে যে না, এখান থেকে স্যার একটা পজিটিভ দিক আমি পেলাম। হ্যাঁ, আজকের দিনেও এদের মধ্যে এত মানে ঐক্যবদ্ধতা যে ওরা জানে অথচ বলল না, এটা একটা কিন্তু খুব পজিটিভ ছাত্রদের তরফ থেকে। যে সত্যি কথা, মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা বিরল তুলনামূলক যে মানে আমি নিজে ভালো থাকি, নিজে সেফ থাকি, এটাই চাই। সেখানে যে সবাই মিলে একসঙ্গে বললো না নামটা, এটা কিন্তু আমার বেশ পজিটিভ মনে হলো। মানে আপনি হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে অনেক কিন্তু আপনি কিন্তু অসুবিধায় কিন্তু পড়েছেন। অ্যাপ্রোচটা তো নেগেটিভ। মানে এটা হচ্ছে, Approach negative এটাকে সেই ক্লিক বলে না, একসাথে এরা ওঠে একসাথে এরা পড়ে, হ্যাঁ, পড়ে। এরকম এরা তো ক্লিক একদম। ফরমেশন, ড্রাগ একসাথে খায়, একসাথে রেপ করে, একসাথে সবকিছু। এটা তো খুব, যেটা উজ্জ্বল বাবু যেটা না, বলছেন, এটা তো নেগেটিভ ইউনিটি, হ্যাঁ, এটা তো কোনো পজিটিভ নয়। এবং পজিটিভ সত্যি না। তাই, এখন আমরা টিচাররা অনেক সময় ভাই, যদিও বাড়ি গিয়ে কিছু করে, বেটার বাবা চুপ করে যাও, এই এই মানে ফোবিয়া ওদের নয়, ফোবিয়া আমাদের হয়ে যাচ্ছে অনেক সময়। না, না, সেটাই। সেটা ঠিক ১০০ বার। হ্যাঁ, মানে এবার এটা সেই ঠিক। সেই কয়েকজন স্টুডেন্টের দাবি যে সোমবার আপনি ক্লাসরুমে এসে বলে দেবেন যে আমরা করিনি। ও বাবা! এটা তো আমি বললাম, ঠিক আছে, আমি সোমবার, তোরা করেছিস কি করিসনি এটা এটা আমি বলি বা না বলি, আমি সোমবার গিয়ে তোদের গোটা ক্লাসরুমের কাছে ক্ষমা চাইবো যে কাজটা হয়তো আমিই করেছি।
এরকম একটা পরিস্থিতি। যাই হোক, তো এই রকম বিভিন্ন মানে শুধুমাত্র শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যই যে বিঘ্নিত হচ্ছে বা না না একটা সেটা নয় যে সংকটের মধ্যে পড়ছে তা নয়। মানে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক সমাজ, এবং শিক্ষক সমাজ তো মানে প্রত্যেকে দেখতেই পাচ্ছেন কিভাবে গোটা সমাজের কাছে সফট টার্গেট। এমনিতেই একদম কাঠগোড়ায় দাঁড়িয়েই আছে আর কি, শিক্ষক সমাজ কাঠগোড়ায় এর দাঁড়িয়ে ফলে আছে। তবুও যতটা মানে গা বাঁচিয়ে চলা যায়, যতটা মানে শিক্ষার্থীদের প্রতি ডেডিকেটেড থাকা যায়, সেই চেষ্টাই করে যেতে হবে। এই হচ্ছে মানে আমার রিসেন্ট একটা অভিজ্ঞতা, গতকালকেরই ঘটনা। জানি না কালকে কি সিচুয়েশন ফেস করতে হবে। যাই হোক, সমস্ত বৈঠকি বন্ধুকে এতক্ষণ আমাদের এই আড্ডায় মত্ত থাকার জন্য প্রত্যেককে অশেষ ধন্যবাদ। আশা করছি ম্যাডামের যে আলোচনা বা ম্যাডামের যে মানে উনি যে বিষয়গুলো তুলে ধরলেন, সেগুলো আশা করছি প্রত্যেকের আজ না হোক কাল না হোক ভবিষ্যতের জন্য কাজে লাগবে, হবে। এবং অবশ্যই উনি যে ফোন নাম্বারগুলো বা পোর্টালগুলোর কথা বললেন, সেগুলো অবশ্যই আপনারা সেভ করে রাখবেন। ইনকেস যদি স্ক্রিনশট নিতে ভুলে গেছেন, পরবর্তীকালে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমাদের এই সমস্ত সেশনগুলো রেকর্ডেড থাকে এবং সেটা পরবর্তীকালে আমরা ইউটিউবে আপলোড করে রাখি, যার ফলে আপনি সেটাকে আবার রিভিউ করতে পারবেন। আবারও প্রত্যেককে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের বৈঠকে এখানে শেষ করব, কিন্তু শেষ করার পূর্বে ম্যাডামের কাছে দুটো অনুরোধ। প্রথম অনুরোধ, ম্যাম, আমাদের একটি ইউনিভার্সাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সমস্ত রিসোর্স পার্সনরা রয়েছেন। আপনার অনুমতি সাপেক্ষে আমরা সেই গ্রুপের মধ্যে আপনাকে যুক্ত করতে চাই। এবং আমাদের একটি দ্বিতীয় অনুরোধটি হচ্ছে, আমাদের একটি প্রাথমিক পরিকল্পনা হয়ে রয়েছে, যদিও আমার কারণেই সেটা থমকে রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন। আমরা এই সমস্ত এপিসোডের যে মানে সভাগুলো হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে, এই বিষয়গুলোর উপরে একটি মানে আমাদের ড্যাশপেজ বলুন বা এটাকে পরবর্তী প্রজন্মের জন্য একটা দলিল হিসেবে রেখে যাওয়ার উদ্যোগ বলুন, বা এটাকে আরো গ্রন্থিত করে এই অভিজ্ঞতাগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ বলুন, তো এই লেকচারগুলোকে আমরা বই আকারে পরবর্তীকালে লিপিবদ্ধ করতে চাই। তো সেই উদ্যোগেও আপনার আন্তরিক সহযোগিতা এবং এই প্রত্যাশা থাকলো। অবশ্যই সময় মতো করে আপনাকে জানানো হবে। এবং আমরা পরবর্তী যে আমাদের ১৮৫তম পর্ব, সেই পর্বের ঘোষণা করেই আমরা আজকের এই বৈঠকটি শেষ করব। আমাদের পরবর্তী ১৮৫তম পর্বে আমাদের সঙ্গে থাকবেন সুদূর ছত্তিশগড় রাজ্যের গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর পায়েল ব্যানার্জি মহাশয়া। এবং কি বিষয় নিয়ে আলোচনা হবে এখনো সেটা নিশ্চিত হয়নি। পরবর্তীকালে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে, সেখানে তার মাধ্যমে আপনারা জানতে পারবেন। আবার দেখা হবে আমাদের ১৮৫তম পর্ব আগামী ২৮শে জুন, রবিবার। সম্ভবত টাইমটা চেঞ্জ হতে পারে, দুপুর ৩টে থেকে হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈঠকির সঙ্গে থাকুন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আবারও আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আজকের এই ১৮৪তম পর্বের বৈঠকের অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি সকলকে। শুভরাত্রি। লিভ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ।